ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে যাদবপুরের একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন। যাদবপুর অঞ্চলের বেশ কিছু ছাত্রছাত্রী যারা হয়তো আর্লি কলেজ লাইফে রয়েছে বা অনেক ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে তারা টিনেজার, তারা এমন মারাত্মক কিছু ভুল করে ফেলে এই সময়ে, যেগুলো একটা সুদূর প্রসারী এফেক্ট দেয়। আপনি নিজেও হয়তো জানেন না আপনি যার সাথে মিশছেন তার মনের মধ্যে, তার ভেতরে কি ইন্টেনশন রয়েছে। আপনিও হয়তো প্রলোভনে পড়ে আপনার লিমিট ক্রস করলেন। সেটা কতটা যে মারাত্মক হতে পারে, কতটা যে ডেঞ্জারাস হতে পারে, আজকের এই ঘটনা শুনলে আপনারা জানতে পারবেন। আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আমার সাথে আজকে কলে ছিল লিপি। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে আমাকে জানাতে চান, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং পিন কমেন্টেও পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো লিপি। হ্যাঁ বলো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। তুমি বেশ কিছুদিন আগে আমাকে যোগাযোগ করেছিলে এবং যোগাযোগ করার পর আই থিঙ্ক তোমার কিছু একটা প্রবলেম চলছিল। সেই প্রবলেমের রিগার্ডিং তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, ঠিক আছে? তারপর আমাদের মাঝে মধ্যে কথাও হচ্ছিল সেই প্রবলেমটাকে নিয়ে, ওকে? কিন্তু তারপরে তুমি খুব অদ্ভুত লাগলো বিষয়টা আমার। তারপরে তুমি হঠাৎই সাইলেন্ট হয়ে গেলে, সেই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলছিলে না। বাট রিসেন্টলি তুমি আজকালের মধ্যে যখন তুমি যখন একটু স্টেবল হলে আমাকে বললে বিষয়টা, জিনিসটা টু বি অনেস্ট ভেরি ক্রিপি, উইয়ার্ড এবং মিস্টেরিয়াস, ঠিক আছে? ঘটনাটা কি যাদবপুর এরিয়াতে হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আমি একদম ডাইরেক্ট ঘটনাতে আসছি, ঠিক আছে? কারণ আমি যখন পুরো জিনিসটা জানতে পারবো, ঠিক আছে, আই থিঙ্ক তখন আমি আরো ভালো অ্যানালিসিস করতে পারবো যে কি হয়েছে প্রবলেমটা, ওকে? অবশ্যই। এন্ড এই ঘটনাটা হয়তো একটু সেনসিটিভ ঘটনা, ঠিক আছে? যারা শুনছেন তারা ডেফিনেটলি অনেক ইনসাইটস পাবে আর অনেক কিছু জানতে পারবে, এন্ড এইসব সিচুয়েশনের থেকে বেঁচেও থাকতে পারবে আমার যা মনে হচ্ছে, স্পেশালি যারা 20s এ রয়েছে, আর্লি 20s এ রয়েছে। ইভেন কলেজ স্টুডেন্টরাও যারা রয়েছে বা কলেজ গোয়িং স্টুডেন্টসরাও যারা রয়েছে তাদের জন্য এটা সুবিধা হবে। কি হয়েছিল লিপি? দেখো, জিনিসটা আমাকে বহুত এফেক্ট করেছিল, ইভেন করেছে। এখন আমি সেই সিচুয়েশনটার মধ্যে থেকেই আমি যাচ্ছি। আচ্ছা, আমি তোমাকে এক্সাক্ট ইনসিডেন্টটা বলছি, ব্যাক স্টোরিটা কিছুটা আগে বলছি। এটার সাথে ডিরেক্টলি আমি কানেক্টেড নই, পুরো জিনিসটা আমার সাথে ঘটেনি, লাস্টে হয়তো আমি জিনিসটাতে ইনভলভ হয়ে গেছিলাম। প্রথম যেটা ঘটেছিল সেটা আমার বন্ধুর সাথে ঘটেছিল। আচ্ছা। হ্যাঁ, এক্সাক্ট ওর সাথেও না, ঠিক ওর গার্লফ্রেন্ডকে নিয়ে বিষয়টা। ও আর ওদের কিছু ফ্রেন্ডস, ওদের একটা গ্রুপ ছিল, তারা ভীষণ ভাবে এফেক্ট হয়। ওকে ওকে ওকে। আমি পুরো ইনসিডেন্টটাতেই ফিরছি। ইনসিডেন্টটা হচ্ছে 2022 লাস্টের দিকে। আমি আগে আমার বন্ধুর নামগুলো একটু বলে নিচ্ছি। আমার যে ফ্রেন্ডের সাথে ঘটেছে তার নাম হচ্ছে কর্ণক। ওকে। ওর গার্লফ্রেন্ড হচ্ছে, ওর নাম হচ্ছে সুস্মিতা। এন্ড ওদের একটা যে গ্রুপ ছিল, আমি সবার নাম বলছি না, বাট যে অ্যাকচুয়ালি ইনভলভ এখানে তার নামটাই আমি বলছি, রূপ। আচ্ছা। তো এরা এই রূপের বাড়িতেই আর কি একটা পুজো ছিল। ওই পুজোটাতে ওরা গেছিল। এই রূপ থাকে হচ্ছে হাওড়ায়।
বাট এদের যে পুজোটা না ভীষণ ফেমাস পুজো, কিন্তু আমি ও ছাড়াও অনেকের মুখে শুনেছিলাম, বাট এখন আমার এক্স্যাক্টলি মনে নেই কি পুজো, বাট ওটা একটা কালী পুজো হয়, কি কালী পুজো সেটা আমার মনে নেই। পুজোটা হয় ওই ডিসেম্বরের লাস্টের দিকে কি মিডিলে পড়ে, ঠিক আছে, এরকম টাইমেই হয়, মানে মেনলি ডিসেম্বরের টাইম, ডিসেম্বর মাসেই পুজোটা হয়। তো এরকম 2022 ডিসেম্বর মাসে এরা রূপের বাড়িতে যায় পুজোতে। কর্ণক, সুস্মিতা এন্ড রূপও যায় ওদের সাথে। এখান থেকে আর কি ওদের সাথে না না এখানে আর কি, ও যেহেতু ওর বাড়ি হাওড়ায়, এখানে এরা সবাই কলেজ করে, মানে যাদবপুরের এখানে, তো এরা মানে রূপ এখানে আর কি ফ্ল্যাট রেন্টে নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা। তো যখন ওর বাড়িতে যাওয়ার ছিল তো ওদের সাথেই ও গেছিল, একসাথেই গেছিল আর কি ওরা। বাট যেদিন পুজো ওরা সেদিনই বাড়িতে গেছে, বাট ঢুকতে ঢুকতে তো বাড়িতে ভালোই রাত হয়েছে, বাট কালী পুজো জেনারেলি রাতে হয়, তো তার জন্যই আর ওরা রাত্রেবেলায় বাড়িতে গেছে ওর বাড়িতে। পৌঁছাতে পৌঁছাতে ম্যাক্সিমাম 10টা-11টা তো হয়েই গেছে। বাড়িতে গিয়ে ওরা একটু সবাই ফ্রেশ হয়ে ওদের বাড়িতে আর কি সবাই বসে আড্ডা মারছিল তখন। আচ্ছা। তখনই 12টা-12:30 তো বাজবেই। এবার রূপের গার্লফ্রেন্ড ছিল, যে ওর হাওড়াই থাকে ওর গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ড রূপ, শুভ, কর্ণকের গার্লফ্রেন্ড, আরো 2টো ছেলে ছিল, এদের একটা গ্রুপ ছিল আর কি। তোরা বসে আর কি কথাবার্তা বলছিল, কথাবার্তা বলতে বলতে আর কি কনভারসেশনটা শুরু হয়। জেনারেলি আমরা সবাই করে একটু রাত হলে আমাদের ভূতের গল্প করার খুব ইচ্ছা হয়, মানে সবারই ইন্টারেস্টটা থাকে, বিশ্বাস করুক আর না করুক, মানে বিলিভার হোক আর নন বিলিভার হোক, সবারই ইন্টারেস্টটা থাকে, ভূত নিয়ে ইন্টারেস্টটা সবার বেশি। তো ওটা নিয়ে আর কি কথা বলা শুরু করেছিল। এবার এখনকার জেনারেশন যেটা হয় আর কি, বিশ্বাস করি না অ্যান্ড অল, দেন ওটা নিয়ে হাসি ঠাট্টা মজা করা, তোরা এই জিনিসগুলোই করছিল। তো তখন আর কি কর্ণকের গার্লফ্রেন্ড যে সুস্মিতা, ও তখন বলে যে দেখ এগুলো নিয়ে মজা করিস না, এগুলো সত্যিই হয়, ঠিক আছে, মানে আমার সাথেই ঘটেছে, আমার কাছেই আছে, তো বলিস না। এবার ও যখন বলেছে না আমার কাছেই আছে, তখন ওরা একটু স্টপ হয়ে যায়, অ্যান্ড দেন ওরা হাসি ঠাট্টা ওকে নিয়ে করা শুরু করে। দেন তখন বলে যে করিস না হাসি ঠাট্টা, তোরা যে হাসি ঠাট্টা করছিস তার পরের যেটা হবে সেটা কিন্তু ভালো হবে না, তো তোরা করিস না। তোরা তখনের মতো আর কি ওই নর্মালি আর কি হ্যাঁ চেপে দেয় জিনিসটা, ওরা বেশি বাড়াবাড়ি করে না, যে বেকার ঝামেলাঝাটি করে লাভ নেই। এবার পুজো শুরু হয় ঠিক 1টা-1:30 নাগাদ পুজোটা শুরু হয় আর কি ওদের। তখন আর কি রূপ বলে যে তাহলে চল পুজোটা শুরু হচ্ছে যখন, পুজোটা নিচে মণ্ডপে গিয়ে দাঁড়াই। এবার ওর বাড়ি থেকে 3-4 মিনিট হাঁটার ডিস্টেন্সে, মানে ম্যাক্সিমাম 5 মিনিট হাঁটার ডিস্টেন্সে আর কি ওই পুজোটা হচ্ছে, যে মণ্ডপটা। তো ওরা ওখানে গেছে, ঠিক মণ্ডপে ঢুকতে যাবে তখন আর কি এই যে কর্ণকের গার্লফ্রেন্ড মানে সুস্মিতা, ও বলেছে দেখ আমি মণ্ডপে না ঢুকবো না, আমাকে ঢোকাস না। আমি তোমাকে একটু একটা কথা বলে রাখি, এই যে এই গার্লফ্রেন্ড মানে এই সুস্মিতা মেয়েটা, শি ইজ ভেরি উইয়ার্ড। এটা প্রথম থেকেই, ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা কেউ বুঝতে পারিনি জিনিসটা, ইভেন শুভ কিছু কর্ণকও কিছু কিছু জিনিস শুনেছিল, বাট ও না তখন আর কি বিশ্বাস করে জিনিসটাকে, মানে শিওর ছিল না। বাট এই ইনসিডেন্টটা হওয়ার পর কেউ ভীষণ শিওর হয়ে যায় জিনিসটা, যে হ্যাঁ দের ইজ সামথিং, মানে ওর কিছুটা একটা প্রবলেম আছে ভাই এই মেয়েটার। তো যাই হোক আমি ঘটনায় ফিরছি। তো ওরা যখন এই মণ্ডপে ঢুকতে গেছে, সুস্মিতা ওয়াজ লাইক কি না আমি ঢুকবো না। তো তখন রূপের গার্লফ্রেন্ড এসে বলছে যে তোর কি কোনো প্রবলেম হচ্ছে, মানে জেনারেলি মেয়েদের যে প্রবলেমটা হয় আর কি, পিরিয়ড এন্ড অল, এই হলে না অনেকে ঢুকতে চায় না, সবাই ঢুকতে চায় না পিরিয়ড হলে, পুজো আচ্ছার টাইমে ঢুকবো না বা এইসব হয় অনেকেরই। তো রূপের গার্লফ্রেন্ড বলেছে সেরকম কোনো প্রবলেম, তাই জন্য ও একটু সাইডে নিয়ে ওকে জিজ্ঞেস করছে যে তোর কি পিরিয়ড কিছু হয়েছে। বলছে না আমার ওরকম কিছু হয়নি, বাট আমি ঢুকবো না, আমাকে কেন জোর করছিস তোরা, মানে ভীষণ রুডলি বলে ওদেরকে। আচ্ছা। তখন শুভ আর কর্ণক এরা এসছে, রূপও এসছে, এরা সব এসে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, মানে তুই হঠাৎ করে এরকম কেন করছিস, দেখ আমরা পুজোটার জন্যই তো এসছি। আর ওদের পুজোটা না জেনারেলি দেখার মতো হয়, মানে ভীষণ মানে কি বলবো ধুমধাম করে হয়, ঠিক আছে। এবার ওরা ওই পুজোটা দেখার জন্যই এসেছিল মেইনলি। তো তখন কর্ণক এসে বলছে যে মানে কেন যাবি না কেন, কি হয়েছে তোর। সবাই মিলে তখন ন্যাক করতে থাকে চল চল চল। তো তখন আর কি সুস্মিতা ভীষণ রেগে গিয়ে
ওদেরকে বলে যে দেখ আমি যাবো না, তোরা আমাকে জোর জবরদস্তি করিস না বলে 3-4টে গালাগালিও দেয় ওদেরকে। দেওয়ার পর তখন আর কি কর্ণা বলছে ঠিক আছে তোকে যেতে হবে না, আমরা তাহলে ঢুকছি, তুই এখানটা দাঁড়া। তখন আর কি কর্ণাকের হাতটা ধরে বলে যে না, আমাকে এখান থেকে এটলিস্ট নিয়েছো, আমার ভালো লাগছে না এখানটা। যখন এই কথাটাও বলছে না, মানে ওর ভয়েসে না আপনা আপনি না ভীষণ হাস্কি টাইপ, মানে খুব হাস্কি সাউন্ড করছিল। মানে কর্ণাক বলছে, যখন আমাদের বলছিল ঘটনাটা তখন বলছে দেখ জেনারেলি এইভাবেও কথা বলে না, যখন এইভাবেও কথা বলছিল মানে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওর ভয়েস চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড ওর অ্যাটিটিউডও চেঞ্জ হয়ে যায়, ওর বডি ল্যাঙ্গুয়েজও ইভেন চেঞ্জ হয়ে যায় যখন আমার সাথে তখন আর কি ওই জায়গাটায় দাঁড়িয়ে। তো তখন সুস্মিতা বলছে দেখ আমাকে এখান থেকে নিয়েছো, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। তো কর্ণাকরা বলছে ঠিক আছে তুই 2 মিনিট দাঁড়া, অ্যাটলিস্ট আমি প্রণামটা করে আসি, গিয়ে একটু আজকে দেখে আসি। তো সে ওয়াজ লাইক যে না, আমাকে এখান থেকে নিয়েছো, ইদার আমাকে বাড়ি নিয়েছো আর নাহলে আমাকে এখান থেকে অ্যাটলিস্ট এই জায়গাটা থেকে নিয়েছো, আমাকে, আমি এখানটা দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাকে নিয়েছো বলে ওর হাত ধরে টানতে টানতে আসছে। এবার যখন ওরা বেরোচ্ছে, এবার অবভিয়াসলি ওরা চেনে না অচেনা একটা জায়গায়, তখন রূপ আর রূপের গার্লফ্রেন্ড বলেছে না তাহলে আমরা ওদের সাথেই যাই, এত রাতে ওদের দুজনকে একা ছাড়বো না। এবার বলে ওরা সবাই মিলেই গেছে ওর সাথে, মানে রূপের বাড়ি অবধি যাবে, যে ঠিক আছে আমরা একটু 5 মিনিট বসি, ও একটু কাম হোক, ও যদি নাও যায় আমরা যাবো, ও বাড়িতে থাকুক, বাড়িতে আমার ঠাকমা এমনিতেও আছে, তো ও থাকবে, বাড়িতে রয়েছে, কোনো অসুবিধা নেই, আমরা যাবো না, একটুখানি বসে ওখান থেকে তারপর নয় চলে আসবো। এই সব কথা বলতে বলতে ওর বাড়ি অবধি পৌঁছায়। বাড়ির যে মেন গেটের সামনে পৌঁছে সুস্মিতা নিজের জ্যাকেটটা যেই খোলে, জ্যাকেটটা খুলে তখন বলছে দেখ আমার রাইট শোল্ডারটা না খুব জ্বালা করছে, দেখ ওখানে কিছু হয়েছে কি আমাকে দেখে বল। তো তখন কর্ণক এসে দেখছে যে ওর যে রাইট শোল্ডারটা, মানে রাইট শোল্ডারটা না এরকম একটা থাবা বসানো, মানে একটা বড় হাত যদি কারোর থাকে, ওই 5 আঙুল মানে বসালে যেরকম একটা থাবা মতন হয় না ওরকম, বাট জায়গাটা পুড়ে গেছে। পুড়ে গেছে? হ্যাঁ। তো তখন কর্ণক বলছে যে এটা কি, মানে কি করে হলো এটা, মানে কখন হলো এটা? তখন বলছে কিছু হয়নি বলে ও জ্যাকেট, মানে জানো অ্যাজ ইফ খুব নর্মাল ব্যাপার ওটা ওর কাছে, ওটা যাই আসে না কোনো কোনো ব্যাপার না। কিন্তু কর্ণক বলছে যে ওটা যেভাবে ওর পুড়ে গেছিল না, মানে আমাদের একটুখানি পুড়ে গেলে আমাদের বহুত জ্বালা করে, ভীষণ জ্বালা হয় ওই জায়গাটা, আর ওর অতটা জায়গা পুড়ে গেছে। বহুত কামলি ও আনসার দেয় যে না ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা আমাকে জ্যাকেটটা দিয়ে আমি জ্যাকেটটা পরে নিচ্ছি। তখন কর্ণা বলছে অ্যাটলিস্ট কিছু একটা লাগা, বলছে কোনো ব্যাপার না, আমি জানি এটা কেন হয়েছে, আমি তোদেরকে বারণ করেছিলাম, আমি তোকে বারণ করছিলাম আমাকে জোর না করার জন্য, দেখলি তো কি হলো। তখন মানে কর্ণা আর কি একটুখানি নড়ে গেছে, বলছে যে কি বলছিস তুই, তো ঠিক আছে মাথা ঠিক আছে তোর, তুই কেন এইসব ভুলবার কথা বলছিস। তখন সুমিতা বলছে যে ছাড় বাদ দে, চুপ চেপে যা। তো বলতো ওটা সব তখন চুপ করো। ও রূপের বাড়ি কি বাড়িতে ঢোকে, রূপের বাড়িতে না একটা স্পিচ আছে, কুকুর, হ্যাঁ কুকুর আছে। এবার ওর কুকুরটা না ভীষণ ফ্রেন্ডলি, ঠিক আছে, মানে জেনারেলি হয় না অনেক কুকুর যে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় নতুন মানুষ দেখলে, বাট ওরকম না, বহুত ফ্রেন্ডলি ডগ ওর। কারণ বলছে যখন আমরা ওর বাড়িতে যখন ঢুকলাম, প্রথম যখন ঢুকলাম তখনও না ও আমাদের সাথে এলো, কথা মানে যেরকম আর কি হয়, খেললো, এ করলো, গা ফা চাটিয়ে যেরকম নর্মাল ছিল। হ্যাঁ বাট একটা জিনিস একটু উইয়ার্ড ছিল, সেটা হচ্ছে যে ওই কুকুরটা না সুস্মিতার ঘাড়ের কাছে ঘেঁষতে চাইছিল না, মানে ঠিক আছে, মানে ওর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করছিল। আর সুস্মিতাও না কুকুরটার সামনে যাচ্ছিল, এবার ওটা একটু নর্মালি ব্যাপারটা, ঠিক আছে, মানে জেনারেলি শুনলে নর্মাল মনে হয়, অনেকে কুকুর দেখলে ভয় পায় বা পছন্দ করে না, তো তাই জন্যই তো ঘেঁষেনি। তো ওরাও তখন জিনিসটাকে অত ভালোভাবে না দেখেনি, মানে অত নোটিস করেনি বিষয়টা। পরে যখন এই মণ্ডপ থেকে ঘুরে এসে যখন ব্যাপারটা হলো, এবার যখন ওরা ঢুকছে, মানে জাস্ট গেটটা খুলেছে কি, উপরে উপরে কুকুরটা মানে পিচ্ছিরি ভাবে চিৎকার করে, ঠিক আছে, বিচ্ছিরি ভাবে চেঁচাচ্ছে, এত চেঁচাচ্ছে ওরা না জিনিসটাকে, হ্যাঁ মানে রূপ ওখানে গেছে। এবার আমি একটা কথা আমি বলছি, ঠিক আছে, বারবার রূপ আর অভিরূপ বলছি, পুরো নামটা অভিরূপ, ঠিক আছে, মানে আমরা রূপ রূপ করে ডাকি। আচ্ছা, হ্যাঁ মানে আমি জাস্ট ক্লিয়ার করার জন্য বলে দিলাম। তো এবার ওই রূপ না ওর কুকুরটাকে কি শান্ত করার চেষ্টা করছে, কি হয়েছে কেন করছিস, মাথায় গায়ে হাত বোলাচ্ছে, ও না চেঁচিয়েই যাচ্ছে সমানে, মানে সুস্মিতাকে দেখে সমানে চেঁচাচ্ছে। এবার লাস্টে তো চেঁচাতে হুট করে ও না, মানে কুকুররা কাঁদলে যেরকম কুই কুই আওয়াজ হয় না, ওরকম আওয়াজ করতে 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 গিয়ে ওর সোফার পিছনে গিয়ে একদম লুকিয়ে পড়লো। মানে সুস্মিতাকে দেখে ভয় পাচ্ছে? হ্যাঁ, আর না কুকুররা তুমি দেখবে ওরা না বুঝতে পারে, ঠিক আছে,
মানে যদি নেগেটিভ কিছু কিছু problem থাকে বা কোনো এনার্জি থাকে, অ্যানোনিমাস কোনো এনার্জি থাকে, ওরা ওটা দেখলে না বুঝতে পারে জিনিসটা। মানে আমরা তো, তুমি আমি বুঝতে পারি না ওই জিনিসটা, ওরা বুঝতে পারে। এবার তখন আর কি কর্ণক আর রূপের মাথায় এটা স্ট্রাইক করেছে, যখন আমরা ঢুকলাম তখন তো এরকম কিছু হলো না, মানে এখন কেন এরকম হলো। এবার রূপের নেচারটা না ভীষণ, ও নেচারটাই ওরকম না, ও ভীষণ ভীতু টাইপের, ও না বহুত ভয় পেয়ে গেছে। ও কি করেছে, ও আরো যে দুটো ছেলে ছিল, সে আর ওর গার্লফ্রেন্ড, এরা চারজন মিলেই ওদের যে ঠাকুর ঘর আছে ওরা ওখানে গিয়ে ঢুকে পড়েছে, দরজা ফরজা আটকে দিয়ে বলছে ভাই আমি বেরোচ্ছি না এখান থেকে, তুই বুঝে নে। এবার এবার কর্ণাকের তো ভয় লাগছে অলরেডি, এই যে জিনিসগুলো দু তিনটা জিনিস দেখেছে, তারপরে এবার ওর ভয় লাগতে শুরু করে দিয়েছে। এন্ড ওর কথাবার্তা গুলো ভীষণ পাল্টে গেছে, ওর ভয়েস পাল্টে গেছে, মানে ও যেভাবে কথাবার্তা গুলো বলছে সেভাবে ও নর্মালি কথা বলে না, এন্ড ওর বডি ল্যাঙ্গুয়েজও এরকম নয় নর্মালি। বাট কর্ণাক জাস্ট ভাবছে যে কোনোভাবে, তখন আর কি 2:30-3টে বাজে, মানে কোনোভাবে জাস্ট সকালটা হোক, কোনোভাবে জাস্ট ভোরের আলোটা ফুটুক আর আমি এখান থেকে বেরোতে পারলে বাঁচি, আমার ভালো লাগছে না এখানটা। এবার ঠিক এই টাইমে একটা খুব বাজে ইনসিডেন্ট হয়। রূপের যে ঠাকমা, ওদের আর কি নিচেই ওনার ঘর আর কি, উনি বাথরুমে যেতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আর কি মাথা ফেটে যায় ওনার, মানে ওনাকে হসপিটালেও অ্যাডমিট করা হয়েছিল ওই রাতেই আর কি। কি বলছো? হ্যাঁ, এবার জেনারেলি কি হয়, আমি তোমার বাড়িতে গেছি, তুমি আমার খুব ভালো একটা বন্ধু, এন্ড তোমার বাড়িতে গিয়ে যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয় আমার কিরকম রিয়াক্ট করা উচিত? আমি নিশ্চয়ই একটু তোমাকে সিম্প্যাথি দেখাবো, বা আমারও খারাপ লাগবে, জেনুইনলি খারাপ লাগবে, আমি সেভাবেই রিয়াক্টটা করব। ও এরকম যখন ওর বাবা মা হসপিটালে নিয়ে গেছে, এবার রূপ বাড়িতে রয়েছে, রূপ কান্নাকাটি করছে, ও গার্লফ্রেন্ড ওকে শান্ত করার চেষ্টা করছে, আর বাকি বন্ধুরাও রয়েছে। এবার তখন সুস্মিতা এসে বলছে, মানে ওর ঠোঁটের কোণে না একটা জাস্ট স্মাইল রয়েছে, আর এসে বলছে বলেছিলাম তো নিয়ে যাস না আমাকে, কেন জোর করছিলিস? এবার তো বিশ্বাস হলো যে হয় এরকম কিছু, নাকি এখনো বিশ্বাস হচ্ছে না তোদের কিছু হয়? এইরকম ভাবে কথাটা বলেছে। এবার তখন না কর্ণাক খুব রেগে গেছে, গিয়ে ওকে চড় মেরেছে, বলছে তুই কি পাগল হয়ে গেছিস, তুই কি করছিস এটা, মানে কেন এরকম ব্যবহার করছিস? দেখ ভাই তুই এখান থেকে বেরিয়ে যা, ঠিক আছে? সকাল হতে চললো, তুই তোর, ও তোকে উবের করে দিচ্ছি, তুই তোর বাড়ি চলে যাবি, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না এখন, এখন তুই চুপচাপ ওখানে গিয়ে বস। দেখছিস সেরকম একটা সিচুয়েশন, সেরকম সেখানে সাথে এই ধরনের কথাবার্তা বলছিস, আমি অনেকক্ষণ থেকে তোকে দেখছি তুই খুব উইয়ার্ড বিহেভ করছিস। মনে খুব রেগে গেছে তখন, তখন আর ও কিচ্ছু বলেনি, ঠিক আছে? কর্ণাকের দিকে জাস্ট ও তাকালো, তাকেও রুমটা থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে অন্য রুমে গিয়ে বসে রয়েছে। বাট তখন ওরা সবাই মিলে গিয়ে ওরা ঠাকুর ঘরে গিয়ে বসে রয়েছে। জেনারেলি সবাই খুব ভয় পেয়ে গেছে, মানে এত উইয়ার্ড বিহেভ করছে, এতদিন দেখছে ওকে, কোনোদিন এরকম উইয়ার্ডলি ওকে বিহেভ করতে দেখেনি। আর কর্ণাকের তো বেশি ভয় লাগছে, কারণ ও অলরেডি জিনিসগুলো শুনেছে, এন্ড শোনার পর যখন আজকে নিজের চোখে দেখছে, তখন না একটা একটা করে জিনিসগুলোকে মেলাতে শুরু করেছে। তখন মানে কোনো রকমে আর কি ভোরটা হলো, হতে আর কি সুস্মিতাকে উবের করে দিল, সুস্মিতাকে উবের করে দিতে বললো তোর মা ফোন করছে, এসব বলে একটা এক্সকিউজ দিয়ে ওকে ওখান থেকে ওর বাড়ি থেকে ওর বাড়ি পাঠিয়ে দিল। এই করে তো ওরা ওখানে তারপর ছিল, ওর ওখানে ওই দিনটা ওরা ছিল, থাকার পর সবাই ব্যাক করে যায়, রূপ খালি থাকে, কারণ যেহেতু ওর ঠাকমার ওরকম হয়েছে। ওখান থেকে ব্যাক করার পরে কর্ণাক সুস্মিতার সাথে পুরোপুরি কন্ট্যাক্ট বন্ধ করে দেয়, কোনো রকম কোনো কন্ট্যাক্টই রাখেন ওর সাথে। এদিকে ও খুব ট্রাই করছে কন্ট্যাক্ট করার, ইভেন একবারও আমাকে এসেও বলেছিল যে দেখ কোনোভাবে যদি কন্ট্যাক্ট করতে পারিস, আমি জানি না কেন বাট আমার সাথেও কথা বলছে না। তা আমিও চেষ্টা করি, তখন আমাকে কর্ণাক খালি একটাই কথা বলেছিল যে দেখ আমি ওর সাথে কথা বলবো না, আমি ওর সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না, কেন কি জন্য কি হয়েছিল আমাকে এখন জিজ্ঞেস করিস না, আমি কিচ্ছু বলতে পারবো না তোকে, আমার মেন্টাল স্টেটটা সেরকম নেই, আমার একটু ঠিকভাবে ঠিক হই, আমি নর্মাল হয়ে আমি তোকে সব বলবো, বাট এখন না। তো তারপর আমার ওর সাথে সত্যি বলতে অ্যাজ এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি, ঠিক আছে? অনেকটা টাইম গ্যাপ হয়, এবার তার মধ্যে না কর্ণাক আমারই কলেজের একটা মেয়েকেও ডেট করতে শুরু করে। কোনোভাবে সুস্মিতা এটা জানতে পারে, সুস্মিতা থেকে জানতে পারার পর ও একদিন আমার কলেজের সামনেই আসে, সেদিনে কর্ণাকও এসেছিল আর কি, ওর যে মেয়েটাকে ডেট করছিল, আমি ওর নাম নিচ্ছি না, তো মেয়েটার সাথে দেখা করতে আসে, আর কোনোভাবে ও জানতে পারে, সুস্মিতা জানতে পেরে সেও আসে, এসে ওকে ওপেনলি, সেটা আমাদের চোখের সামনেই হয়েছিল, ওপেনলি ওকে জাস্ট থ্রেট দেয়
দেখ ফার্স্ট যেটা হলো সেটা তো তোর সাথে হয়নি, কিন্তু তুই তাতেও শিক্ষা হলো না তোর, এরম ভাবেই ওকে বলছে রাস্তা দাঁড়িয়ে। তুই যেটা আমার সাথে করলি সেটা কিন্তু ভালো করলি না। এন্ড ওই যে মেয়েটা দাঁড়িয়ে ছিল, মেয়েটার দিকে পয়েন্ট আউট করে বলছে দেখ ওর তো আমি কিছু করতে পারবো না, কারণ আমি জানি ওকে করতে পারবো না, আমি জানি ওর কাছে কি রয়েছে, আমি ওকে কিছু করতে পারবো না, কিন্তু আমি তোর মায়ের কোল খালি করে রেখে দেবো। তুই যেটা করেছিস ওটা ভালো করিসনি। এই যে মেয়েটা সুস্মিতা এবং তোমার এই বন্ধু কর্ণব, ঠিক আছে, এটা কি প্রপার রিলেশনশিপে ছিল? দেখো সত্যি কথা বলতে না, এদের যে একটা গ্রুপ ছিল, ছেলেদের যে গ্রুপটা, এই কারণেই আর কি আমি ওদের সাথে পুরো বন্ধুত্বটা নষ্ট করে দিই বা রাখি না বন্ধুত্ব। তার কারণ হচ্ছে এটাই, যে এদের যে গ্রুপটা থাকে, এদের গ্রুপের মধ্যে এদের একটা ডিল হয় যে একজন রিলেশনশিপে যাবে, রিলেশনশিপ হোক বা ফ্রেন্ডস উইথ বেনিফিটস হোক, যাই হোক না কেন, একটা বাতি ভাষা বলতে একটা মেয়ে তুলবে। তোলার পর সেটা নিয়ে ওদের চারজনের মধ্যেই পাসিং দ্য পিলোর মতন জিনিসটা হবে, হওয়ার পর রাখলে রাখবে নাহলে ছেড়ে দেবে, এরকম একটা ব্যাপার হয়। অ্যান্ড এই মেয়েটার সাথেও সেম হয়েছিল। মানে এটা পরে হবে কি? না না, তখনই হয়েছিল, জিনিসগুলো হয়ে গেছে তখন। বাট তারপর তো কর্ণাক এই বিষয়গুলো দেখার পর ওকে ডাম্প করার পর অন্য একটা মেয়ের সাথেও রিলেশনশিপে যায়নি, বাট ও ডেট করছিল। বাকি যে ছেলেগুলো ছিল তার সাথে মেয়েটার সম্পর্ক ছিল কিছু? ছিল ছিল, ওটাতে আমি পরে আসছি। ঠিক আছে, বলো। এবার কর্ণাককে তো এরকম ভাবে ওপেন থ্রেড দেয়, এন্ড থ্রেড দেওয়ার পর তখন কর্ণাক বলে যে ঠিক আছে তোর যা করার তুই করে নিস, বাট দেখ ভাই আমি তোর সাথে থাকতে পারবো না, আমি ইম্পসিবল তোর সাথে থাকা, আমি পাগল হয়ে যাবো, আমি মানে আমি মরেও যেতে পারি, ঠিক আছে আমি তোর সাথে থাকবো না, আমি তোর যে রূপ আমি দেখে নিয়েছি আমি তোর সাথে থাকবো না, বলো ওখান থেকেও চলে যায়। বাট ঠিক এটার এই যে ঘটনাটা ঘটলো, এটার ঠিক 1 মাস পরের ঘটনা তোমাকে আমি বলছি। কর্ণাকেরই একটা বন্ধু, মানে ওদেরই গ্রুপের মধ্যে একটা ছেলে আর কি, ওকে অনেকদিন ধরে হয় না বন্ধুদের মধ্যে যে ভাই একটা মেয়ে পটিয়ে দে, একটা মেয়ে পটিয়ে দে, নাম্বার দে। হ্যাঁ হ্যাঁ। তো তখন কর্ণক এই সুস্মিতার নাম্বার ওকে দিয়েছিল, যে ঠিক আছে ভাই এর সাথে তুই কথা বল, বা এই মেয়েটা ভালো মেয়ে, এই মেয়ে বলে ওর গলায় ওকে ঝুলিয়ে দিয়েছিল। তো এরা 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালোভাবে ডেট করে, বাট তখন আর কি কর্ণক আর সুস্মিতার মধ্যে না একটা বন্ডিং হয়েছিল, মানে কথা বলতো দুজনে, যেহেতু ওরই বন্ধুকে ডেট করছে, তাই জন্য সুস্মিতার সাথেও কর্ণকের কথা হতো। অ্যান্ড সুস্মিতার মার সাথে বেসিক্যালি সুস্মিতার মা না মাঝে মাঝে কর্ণককে ফোন করতো, সুস্মিতার দিদিও ফোন করতো কর্ণককে, তো ও কথা বলতো, আমার মুখের উপর কেটে দেওয়াটা খুব বাজে দেখায়। ব্যাপারটা হয়ে গেছে ততদিন নাকি? হ্যাঁ এই ঘটনাটা তো হয়ে গেছে, তার 1 মাস পরের কথা বলছি আমি তোমাকে। ওকে। হ্যাঁ এবার যখন ওরা ছিল রিলেশনশিপে তখন আর কি কর্ণক খুব ওর বাড়িতে যেত, মানে সুস্মিতার বাড়িতে যেত, প্রায়শই যেত। অ্যান্ড ইভেন ওদের ব্রেকআপের পরও, ব্রেকআপ হোক বা যাই হোক ওটার পরও ওর মা ওর দিদি ওকে প্রায় ফোন করতো, ফোন করে কথা বলতো, মানে সুস্মিতার খোঁজ খবর নিত, এ করতো, কথা বলতো। তো এরকম ওর সাথে ডেট করছে, এবার 1-2 সপ্তাহ হয়ে গেছে, 1-2 সপ্তাহ পরে এবার ওরা কোথাও একটা নাইট আউটের প্ল্যান করে, এই সুস্মিতা আর কর্ণাকের ওই বন্ধুটার নাম গোপাল ছিল আই গেস, মানে নামগুলো ঠিক মতো মনে নেই ওর, যেহেতু আমাদের গ্রুপের ছিল না ওই ছেলেটা। তো ওই ছেলেটা আর সুস্মিতা দুজনে মিলে নাইট আউটের প্ল্যান করে, তো ওরা যায়, ইভেন ওর বাড়িতেও কিছু বলে যায়নি সুস্মিতা নিজের বাড়িতে। এবার তখন 11টা 11:30 বাজে রাত্রেবেলা, সুস্মিতার মা ফোন করেছে কর্ণাককে যে সুস্মিতা কি তোর সাথে আছে, কারণ আমি ওকে ফোনে পাচ্ছি না, ও ফোন তুলছে না আমার, এখনো বাড়ি ঢুকলো না ও। বা তখন কর্ণাকের মাথায় এসেছে হ্যাঁ ওরা তো নাইট আউটের প্ল্যান করেছিল, তখন ওর মাকে বলেছে হ্যাঁ তুমি চিন্তা করো না কাকিমা, আমার সাথেই আছে, আমি ওকে বাড়ি পৌঁছে দেবো সেফলি, তুমি ওটা নিয়ে ভেবো না, একটু দেরি হবে বাট আমি বাড়ি পৌঁছে দেবো, আমরা একটু দূরে আছি। তো বলেও ফোন, হ্যাঁ ম্যানেজ করে ব্যাপারটা রেখে দিয়েছে, মায়ের ফোনটা রেখে এবার ও ওর ওই বন্ধুটাকে ফোন করেছে, ফোন করে বলছে ভাই তোরা কোথায়। তখন এবার দুজনে আর কি ড্রিঙ্ক করে রয়েছে, সুস্মিতা আর ওর ওই বন্ধুটাও, বোঝাই যাচ্ছে, মানে আমাকে যেটাও বললো কর্ণক, বলছে ভাই আমরা এরকম একটা জায়গায় এসছি, কেন কি হয়েছে, বলছে দেখ ওর মা ফোন করছে, তুই একটা মেয়ের রেসপন্সিবিলিটি নিয়ে যখন গেছিস তুই তাড়াতাড়ি ওকে বাড়ি পৌঁছে দিয়ে যত তাড়াতাড়ি পারিস, কারণ ওর মা বারবার করে ফোন করছে, আর ওকে বল ওর মায়ের ফোনটা তুলতে, ওর মা টেনশন করছে। তো তখন বলে যে ঠিক আছে ভাই এখান থেকে তো যেতে সময় লাগবে, ওর মা যদি কিছু বলে তো মাকে বলে যে
অ্যাবাউট 12 to 12:30 মধ্যে আমাকে বাড়ি পৌঁছে দেবো, তুই নিয়ে চিন্তা করিস না। তো বললো ঠিক আছে। তখন ঠিক 11:45 না 12টার কাছাকাছি ওর মা আবার ফোন করে যে ওরা কখন আসবে। তখন কার্নাক বলে যে কাকিমা এরকম তো ওর 12টা 12:30টার মধ্যে ঢুকে যাবে, তুমি চিন্তা করো না। বললো ঠিক আছে। এবার তার 15 মিনিট পর ও আবার ফোন করেছে, ফোন করে বলছে ভাই কোথায়? বলছে এই তো ভাই ছাড়তে যাচ্ছি, চিন্তা নেই। তো বলে ওই মেয়েটাকেও ছাড়তে গেছে। ঠিক 1টা 1:30 নাগাদ কর্ণাকরের বন্ধুটা ওকে ফোন করে বলছে ভাই তুই কোথায় আছিস? বলছে কেন, আমি তো আমার বাড়িতে আছি। বলছে তোমার সাথে এক্ষুনি দেখা কর। বলছে তুই পাগল নাকি, এখন 1:30টার সময় তোর সাথে কোথা থেকে দেখা করবো? বলছে আমি জানি না, তুই আমার সাথে এক্ষুনি দেখা কর, মানে প্লিজ তুই দেখা কর। তখন কর্ণাক জিজ্ঞেস করছে যে তোর সাথে কি কিছু হয়েছে? বলছে তুই আমার সাথে আগে দেখা কর, তারপর আমি তোকে বলবো। তুই আমার সাথে এক্ষুনি দেখা কর, অ্যাট এনি মানে যা হোক করে হোক, যে কোনো কন্ডিশনে হোক তোমার সাথে দেখা কর। তো বললো ঠিক আছে, তুই আমার বাড়ির সামনে চলে আয়, এসে ফোন কর, আমি নামছি নিচে। বললো ঠিক আছে। তখন 2:10-15 নাগাদ ওর বাড়ির সামনে এসে ওকে কল করে, কর্ণাক নিচে নামে। তখন কর্ণাক নিচে নেমে এসে বলছে কি হয়েছে ভাই তোর, এরকম অবস্থা কেন? ওর মাথার নিচে নেমে এসে দেখছে যে ছেলেটার মাথার একটা সাইডে না কেটে গেছে, হাত ফাত ছড়ে গেছে। বলছে যে কি হয়েছে তোর, তোর এরকম অবস্থা কেন? তুই হসপিটালে যাসনি কেন? তুই আমার কাছে কেন এসেছিস এরকম অবস্থায়? তখন বলছে ভাই তুই কি মেয়ের সাথে আমাকে পাঠিয়েছিস, মানে কে ছিল ওটা, মানে তুই মানে কার সাথে আমাকে পাঠিয়েছিলিস তুই? তখন না কর্ণাক বুঝতে পেরেছে কি হয়েছে। ও না হেসেছে, হেসে জিজ্ঞেস করছে তুই কেন, কি হয়েছে আমাকে বল। বলছে তুই আমাকে ফোন করলি লাস্ট 12:15 নাগাদ, আমি তোকে বললাম আমি ওকে ছাড়তে যাচ্ছি। তার আগে ওরা আর কি এই সুস্মিতার সাথে আর কি ওই ছেলেটা ইন্টারকোর্স করেছিল, ঠিক আছে। বলে তখন আর কি আমাদের একটু প্রাইভেট টাইম কাটাচ্ছিলাম, তাই জন্য আমি তো ফোন বললাম যে দেরি করে। তো তারপরেও আমি যখন 12:15 নাগাদ যখন তোমাকে ফোন করলি, তখন আমি ওকে মানে আমরা নর্মাল ফ্রেশন আপ হয়ে আমি ওকে ছাড়তে যাচ্ছিলাম। ঠিক রানীকুঠির কাজটা যখন এসছি, এবার ছেলেটা না হাই ছিল, ঠিক আছে, মেয়ে সুস্মিতাও ছিল, ছেলেটাও হাই হয়েছিল। বলছে ভাই আমি না এরকম আমার একটা দুটো পাশে দুটো ট্রাক যাচ্ছে, আমি মিডিলে রয়েছি, ঠিক আছে। আর আমার হুট করে মনে হলো এটা যে দেখো যারা গাড়ি চালায় তারা তো বুঝতে পারবে যে আমার পিছনে একজন যে বসে আছে, হুট করে যদি ওয়েটটা ভারী হয়ে যায় পিছন দিকে, তো সে তো বুঝতে পারবে না যে গাড়ি সামনে চালাচ্ছে। বলছে আমি বসেই ছিল। হ্যাঁ, সুস্মিতা তো পিছনে বসেছিল, তা সত্ত্বেও মনে হচ্ছে যে ওয়েট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বলছে সুস্মিতা তো বসে রয়েছে আমার পিছনে, কিন্তু আমি বুঝতে পারছি সুস্মিতার আমার মধ্যিখানে আর একজন কেউ বসে রয়েছে। মানে তখন কি মদ ফদ খেয়ে গাড়ি চালাচ্ছে? হ্যাঁ, খেয়ে রয়েছে ওরা দুজনেই। ওকে। বলছে যে আমি বুঝতে পারছি যে আমার আর ওর মধ্যিখানে কেউ একটা রয়েছে। এবার দেখো, যদি এই বিষয়টা আমরা না জানতাম, ওর ব্যাপারে যদি না জানতাম, জিনিসটা আমারও নর্মাল লাগবে যে হ্যাঁ ভাই তুই মদ খেয়ে চালাচ্ছিস, যখন তোর এই ভুলভাল ভাবনা তুই ভেবে নিয়েছিস, তুই নর্মাল অবস্থায় নেই, তুই অন্য একটা ডাইমেনশনে রয়েছে, তাই জন্য তোর এরকম মনে রয়েছে। বাট যেহেতু আমরা জানি এর কেসটা, ঠিক আছে, তখন মানে আমারও শুনে আমারও মনে হয় যে না এটা হতে পারে না, এটা হতে পারে, ইভেন এটা হয়েওছে। কারণ মেয়েটা ইজ ভেরি উইয়ার্ড, আমি পরে বলছি সেটা। বলছে যে আমাদের মধ্যিখানে না একজন বসে রয়েছে, আর একজন কেউ উপর থেকে যেরকম হয় না, উপরে কেউ একজন না ভেসে ভেসে রয়েছে। আর ওপরে যে রয়েছে আমি বুঝতে পারছি এটা কালো মতন কিছু একটা রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর আমি ওদিকেই তাকিয়ে রয়েছি, আর আমার না মানে গাড়ির হ্যান্ডেল থেকে আমার হাত নেই, আমার হ্যান্ডেল আমি এরকম ভাবে জাস্ট নর্মালি এভাবে তাকিয়ে বসে রয়েছি। আমি জানি না গাড়ি কিভাবে চলছে, মানে আমার নিজের ওপর নিজের কোনো কন্ট্রোল নেই। আমি হতে পারে আমি খেয়ে রয়েছি, কিন্তু আমি এতটাও নেই যে আমি এরকম অবস্থায় চলে যাব। মানে ওই 10-15 মিনিট আমি এরকম ভাবে ছিলাম, আমার দুপাশ থেকে দুটো ট্রাক চলছে, পিছনে এক গাড়ি রয়েছে আমার, আমার গাড়ি হাই স্পিডে চলছে। তারপর মানে ওনা মানে ভীষণ মানে কি বলবো শক ছিল তখন সেই সময়টা। না আমি শুনে আমার নিজেরও খুব শকড হয়ে গেছিলাম যে এটা কি বলছিস তুই, এটা হতে পারে নাকি? বলছে ভাই এটা হয়েছে, এটা পসিবল হওয়াটা, ওর সাথে সবকিছু পসিবল হওয়াটা, ওই মেয়েটার সাথে আর কি। বলে ওর তখন মানে ঠিক ওর বাড়ির সামনেটা এসে, সুমিতার বাড়ির সামনে, ওর বাড়িটা রাস্তার ওপরেই, ঠিক আছে, ঠিক বাড়ির সামনেটা এসে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়।
খুব ভাগ্য ভালো ছিল ওর যে ও বেঁচে যায়, নাহলে খুব বাজে ভাবে ও মানে স্পট ডেড হয়ে যেত ওখানে। গাড়ির কিছুটা হ্যান্ডেলটা বেঁকে গেছে, ওর হাত ছড়ে গেছে, ওর পা বিচ্ছিরি ভাবে ছড়ে গেছে, ওর মাথা ফাথা কেটে গেছে, বাট খুব আশ্চর্য ভাবে সুস্মিতার কিছু হয়নি। ওখানে নাম ওরম ভাবে পড়লো, পড়ার পর মানে কোনো ভাবে আর কি দুজনে মিলে উঠে দাঁড়ালো, দাঁড়ানোর পর সুস্মিতা কিচ্ছু বললো না, ওর দিকে তাকিয়ে জাস্ট হাসলো, ওকে ওই অবস্থায় ফেলে রেখে দিয়েও চলে গেল, মানে সোজা গিয়ে ওর বাড়িতে ঢুকে গেল। মানে এটা ওর কাছে আরো বেশি শক ছিল যে একটা নর্মাল মানুষ এরকম কখনো করতেই পারে না। মানে তুমি একজনের সাথে যাচ্ছ, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাটলিস্ট তুই জিজ্ঞেস তো কর তুই ঠিক আছিস কিনা বা ভালো আছিস কিনা, বা কিছু একটা জিজ্ঞেস তো কর। এটা তো জেনারেলি সবাই করে। ইট ইজ ভেরি উইয়ার্ড। এবার আমি তোমাকে বলছি জিনিসটা মেয়েটার সাথে কি হয়েছে। এটা তো গেল দুটো ইনসিডেন্ট। এই মেয়েটার যে ফ্যামিলি, এদের ফ্যামিলির মধ্যে কেউ একজন জিনের সাথে ডিল হয় না। কার সাথে ডিল হয়? মানে জিন থাকে এন্ড ওদের সাথে ডিল হয়, মানে টাকা, মানে লোভে পড়ে অনেকে করে না জিনিসটা। আমি তোমাকে বোঝাচ্ছি জিনিসটা, আমি বোঝাচ্ছি, মানে নিজের আত্মার বদলে যে আমার যে সোল রয়েছে বা আমার যে নেক্সট জেনারেশন আসবে তাদের যে সোলটা, ঠিক আছে, ওটার এক্সচেঞ্জে তুমি আমাকে এটা দাও, মানে এই পাওয়ারটা দাও। ওকে 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 ওকে, হ্যাঁ, এই জিনিসটা। এন্ড এটা কেউ একটা ওদের ফ্যামিলিতে করেছিল, ঠিক আছে, ওর বাবার সাইড থেকে। এন্ড ওর দিদি, ওরা দুই বোন, এদের সাথে আরেকটা জিনিস আমি তোমাকে বলছি, এটা বলার আগে আমি এটা খেয়াল করেছি, এটা আমাকে কর্ণাক বলেছিল বলে তারপর আমি খেয়াল করেছি ওর জিভে না একটা কালো দাগ রয়েছে, কালো টিপ হয় না, বড় কালো টিপ, ঠিক ওরকম একটা ওর জিভে রয়েছে, জিভের সামনেটা। অ্যান্ড ও কোনো মন্দিরে যায় না, কোনো ঠাকুর নেই ওর বাড়িতে। মানে জেনারেলি যে কোনো গৃহস্থ বাড়িতে কিছু না কিছু তুমি ঠাকুর দেখতে পাবে তো, ডেফিনেটলি। সে তুমি যে রিলিজনেরই হও না কেন, তুমি হিন্দু হলে ঠাকুরের মূর্তি থাকবে, তুমি মুসলিম হলে ওই ওদের আল্লাহর কিছু একটা থাকে, ওগুলো দেখতে পাবে। খ্রিস্টান হলে জিসাস খ্রিস্ট তো থাকেই, ইটস ভেরি নর্মাল, প্রত্যেকটা বাড়িতেই থাকে ওটা, তুমি যে রিলিজনের হও না কেন। ওর বাড়িতে কিচ্ছু নেই, একটা কিচ্ছু নেই ওর বাড়িতে। ওকে। ওর বাড়িতে না আয়না আছে, আয়নার উপর কালো পর্দা দেওয়া। মানে কর্ণক ওর বাড়িতে গিয়ে এগুলো দেখেছে কি? ওর বাড়িতে গিয়ে এগুলো দেখেছে। এবার তোমাকে আমি বলছি, আমাদের যখন আমি তোমাকে কন্ট্যাক্ট করেছিলাম 5th সেপ্টেম্বর, আমার সাথে যেটা হয়েছে আমি সেটা তোমাকে বলছি। 5th সেপ্টেম্বর আমাদের টিচার্স ডে থাকে 5th সেপ্টেম্বর, তো আমাদের ওই টিচার্স ডে রিগার্ডিং এ একটা রিহার্সাল চলছিল, আমরা সবাই পারফর্ম করব, তো সুস্মিতাও পারফর্ম করছিল, কেন ও আর আমি একসাথে পারফর্ম করছিলাম। তো একদিন ফাইনাল রিহার্সালের দিনে আমরা আর কি রিহার্সাল করে নিয়েছি, এবার সবাই একটু ব্রেক নিয়ে সবাই নিচে চলে গেছে, ও আর আমি খালি বসেছিলাম। তখন আমি আর কি পাকামি মেরে কনভারসেশনটা শুরু করি। এই আরজি করের ঘটনা তখন রিসেন্ট ঘটেছিল, ওটা নিয়ে আর কি আমাদের কনভারসেশন শুরু হতে হতে না এই দিকে চলে আসে। তখন আমাকে একটা ইনসিডেন্ট বলে যে ওরই ফ্যামিলি রিলেটিভের একজন, কে আমাকে বলেনি যে তোমাকে আমি বললাম এই জিনের সাথে যে ডিলটা এটা করেছে, অ্যান্ড ওর বাড়িতে একটা দুটো নয় অনেকগুলো জিনস আর কি রয়েছে। ও বলছে যে একদিন নাকি এরকম ওদের বাড়িতে গেছিল, ওরা রয়েছে রাত্রেবেলা আর কি, ও জল খেতে উঠেছে বা কিছু করতে উঠেছে, তখন দেখছে যে
এক সেকেন্ড দাঁড়াও, তুমি কিছু শুনতে পেয়েছো? একটা আওয়াজ হলো কি? মানে না ভয়, মানে গায়ে কাঁটা দিয়ে উঠলো। মানে তুমি বললে আজকের এই রেকর্ডিংটা আমরা দুপুরবেলা করছি যাতে রাতে তোমার প্রবলেম না হয়। আমি তোমাকে আমি তো খুব বলবো, রেয়ারলি আমি দুপুরে রেকর্ডিং করি। আমি নিজেও রাতে করতে চাইলাম না, আমি তোমাকে বলেছিলাম আমি রাতে করবো না। আমি তোমাকে বলছি কেন করবো না সেটাও আমি তোমাকে বলছি, আগে এটা আমি তোমাকে বলিনি। মানে লিটারালি না, আই এম শেকিং রাইট নাও, ঠিক আছে? আম, তো ও বলছে যে এরকম রাত্রেবেলা জল খেতে উঠেছে, আর ও দেখছে এরকম আয়না থেকে দেখতে পাচ্ছে যে একজন বসে রয়েছে, ঠিক আছে? মানে মুখ দেখতে পাচ্ছে না, ওদের পুরো কালো কাফতান হয় না, কাফতান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ব্ল্যাক কাফতানে রয়েছে, মানে জাস্ট ফিগারটা বুঝতে পারছো। আলখাল্লা টাইপের। হ্যাঁ, মুখটা ঢাকা। একজন বসে রয়েছে, তার পাশে একজন রয়েছে, বিশাল লম্বা, তারা সবাই বিশাল লম্বা। এক রাইটে একজন রয়েছে, লেফটে একজন রয়েছে, আর সামনে 3-4 জন এরকম বসে রয়েছে। আর ওরা না নিজে, যারা দুজন সাইডে রয়েছে তারা দুজন মিডিলে যে বসে রয়েছে তার সাথে না ঝগড়া করছে কোনো কিছু একটা নিয়ে, কিছু শুনতে পাচ্ছে না, বাট রাগারাগি করছে বা কিছু একটা করছে। এরকম তুমি আমার সাথে যদি ঝগড়া করো বা আমি তোমার সাথে যদি ঝগড়া করি, আমার যে হাত পা নড়ে বা একটা থাকে না কিছু জেস্টারটা দেখে বুঝতে পারছি যে ঝামেলা হচ্ছে বা কিছু একটা নিয়ে আর্গুমেন্ট হচ্ছে। কিন্তু পর্দাটা তো মানে পর্দা দিয়ে ঢাকা থাকে আয়নাটা, তাহলে ও আয়নায় দেখলো কি করে? এটা ওর বাড়িতে, এটা রিলেটিভ, ওর যে রিলেটিভ রয়েছে তার বাড়িতে। ওর বাড়ি? হ্যাঁ, কি বলছো? কার রিলেটিভ? এই যে সুস্মিতা, সুস্মিতার কোনো কাকা বা কেউ একটা হয় আর কি, ওর বাড়িতে ওরা গেছিল। ইভেন যার বাড়িতে গেছিল সেও এই জিনিসটা করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুস্মিতার বাড়ির মানে ওদের পুরো ফ্যামিলিটাই এরকম, ঠিক আছে? সেই আয়নাগুলো কালো কাপড়ে ঢাকা থাকে, বাট কাকার ওখানে সুস্মিতার বাড়িতে যে আয়নাগুলো রয়েছে, ও কর্ণাক যখন গেছিল তখন দেখেছিল। দেখো, ও আমি বলছি না যে সবসময় থাকে বা কিছু, কারণ ওটা আমরা জানি না। কর্ণাক যখন গেছিল বলছে দেখ, নর্মালি আমরা কি করি, আয়না এভাবে কালো কাপড়ে কেই ঢেকে রাখে, সব আয়না, ছোটখাটো যত আয়না রয়েছে ওর বাড়িতে সব কালো কাপড়ের জেনারেলি ঢাকা থাকে। যখন ও গেছিল দেখেছিল। এবার হয়তো কোনো রিচুয়াল পারফর্ম করার জন্য করেছিল বা কিছু করেছিল, তাই জন্য হয়তো ছিল ওরকম। ও তো আমাকে কতটা ডিটেলসে বলেনি, বাট যতটুকু পরে আমি জেনেছিলাম এটা নিয়ে, সেটা হচ্ছে যখন তুমি এরকম কিছু করবে ওরা কিন্তু আসে, নিতে আসে, মানে যতক্ষণ না ওরা দেবে না, ওরা তোমার পুরো সব জিনিসটা ছাড়খাড় করে নেবে। তুমি টাকা পয়সা বা পাওয়ার এইসবের এক্সচেঞ্জে তুমি যখন যেটা মানে নিজেদের আত্মা বা তোমার নেক্সট জেনারেশন বা তোমার বাচ্চার আত্মার যখন তুমি এক্সচেঞ্জ করবে, ওরা নিতে আসে। ইভেন টার্কি সেরকম প্রচুর হরর ফিল্মও রয়েছে এইটার, এই কনসেপ্টটার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে ওই জায়গাটা একটু কমপ্লিট করো, মানে ওর বাড়িতে বা ওর কাকার বাড়িতে মানে কি দেখছে যে দুজনে ওই আলখাল্লা পরে ঝগড়া করছে? হ্যাঁ, এরকম আর্গুমেন্ট হচ্ছে। ও আমাকে খালি বলে যে ওদের মুখ না খুব মানে বিভৎস দেখতে হয়, ওই মুখটা দেখতে পারবি না তুই, এরকম ভাবে আমাকে খালি বলে। তারপর সুস্মিতা বলছে, তখন আর কি এইভাবে বলে, আমাকে না পুরো জিনিসটা কমপ্লিট করছে না, ঠিক আছে? ও আমাকে ফার্স্টে বললো যে দিদির সাথে প্রত্যেক রাত্রেবেলা কেউ একজন আছে যে ইন্টারকোর্স করে এভরি নাইট। ও দিদির সাথে এটা হয়, ইভেন ও বুঝতে পারে, পাশে শুয়ে থাকো বুঝতে পারে, এভরি নাইট এটা করে ও দিদির সাথে। মানে সে কি কোনো মানুষ? না, একদমই না, কোনো অ্যানোনিমাস এনার্জি। আমি একটা কথা বলছি, ঠিক আছে? তুমি যে ঘটনাটা বলছো, তুমি যে টেরিফাইড হয়ে রয়েছো, ঠিক আছে, যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, ঠিক আছে? খুব গুছিয়ে যে তুমি ঘটনাটা বলতে পারছো সেরকমটাও নয়, তোমাকে অনেক ভেবে ভেবে বলতে হচ্ছে। তুমি মানে কি বলবো, মানে আমি ফিল করতে পারছি যে তুমি কিসের মধ্যে দিয়ে গেছো, কেন তুমি এতটা ভয় পেয়েছো, ঠিক আছে? মানে ফিল করা যায়। তারপরে বলো কি হলো? এবার তখন না, মানে ও যখন আমার সাথে কনভারসেশনটা করছে,
আমার না খুব জানি না কেন তখন না আমার খুব ভয় লাগতে শুরু করেছে, কারণ দেখো ও আর আমি আছে আর কেউ নেই, আমি ওর ব্যাপারে অলরেডি এরকম শুনে নিয়েছি। আর ও যখন আমার সাথে এই কনভারসেশনটা করছে না, আমি জানি না কেন বডি ল্যাঙ্গুয়েজ না ভীষণ মানে ও জেস্টার দেখে আমি বুঝতে পারছি, ওর কথাবার্তা দেখে বুঝতে পারছি না খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এন্ড ও না আমার সাথে আই কন্ট্যাক্ট করছে না, একদমই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছে না, ও জাস্ট কথাগুলো বলে যাচ্ছে। এন্ড ও আমি যে তোমাকে বলছি না যেভাবে কথাগুলো, ঠিক এইভাবেই কথাগুলো আমাকে বলেছিল ও। এন্ড ও না পুরো জিনিসটাও কমপ্লিট করছিল না, বাট যতক্ষণ আমাকে বলছিল তখন আমি বুঝতে পারছিলাম যে হ্যাঁ, ইটস নট অনলি হার সিস্টার, এটা ওর সাথেও রয়েছে এই প্রবলেমটা, ইভেন ওর ফ্যামিলির সাথেও এই প্রবলেমটা রয়েছে। এন্ড তারপরে হুট করে আমাকেও বলে যে তোকে আমি এই কথাগুলো বললাম তো, জানিস আমি না শুনেছি এরকম, যে যখন এরকম কথাগুলো আমি ধর তোকে বললাম, তুই যদি কাউকে কিছু বলিস, ক্ষতি কিন্তু আমার হবে না, ক্ষতি কিন্তু তোর হবে, আর খুব বড় ক্ষতি হবে। এটা যদি হয় তাহলে তোমাকে বলতে গেল কেন? আমি জানি না, এন্ড আমি এটাও জানি ও আগে থেকে জানতো যে আমি এই ব্যাপারটা জানি। আমি ভাবছিলাম যে আমি ওকে খেলাচ্ছি, বাট ও অ্যাকচুয়ালি আমাকে খেলাচ্ছিল ওখানে বসে, ঠিক আছে আমি এটা পরে বুঝি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এন্ড ও না তারপর ক্লাস থেকে বেরিয়ে যায়, ক্লাস থেকে বেরিয়ে যায়, ও যেই বেরিয়ে গেল না ক্লাস থেকে, হুট করে ক্লাসে সব লাইট গুলো অফ হয়ে গেল। আর আমি কিন্তু এটা বলিনি যে রাত্রেবেলার ঘটনা, এটা দিনের বেলা দুপুর বেলার ঘটনা, কারণ সেকেন্ড হাফ চলছে, আমাদের ব্রেক নিয়েছি আমরা সবাই রিহার্সাল থেকে, আর ক্লাসে এরকম বসে সবাই নিচে রয়েছে আর আমরা দুজনেই ক্লাসে বসে রয়েছি। আমি না বহুত জোর ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে, আমি না কোনোভাবে ওই 4th ফ্লোর থেকে সিঁড়ি থেকে দৌড়ে দৌড়ে নিচে এসেছি। আর আমি নিচে এসে তোমাকে সেদিনই কন্ট্যাক্ট করেছিলাম। বুঝতে পারছি এবার। এন্ড আমার কোনোভাবে তোমার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। এন্ড তারপর না এসে আমি ভেবেছিলাম কি বা হবে, ঠিক আছে, এবার তখনও অবধি না, দেখো আমি জানি জিনিসগুলো হয়, কিছু জিনিস আমার সাথে ঘটেছে যেটা আমি তোমাকে আগের রেকর্ডিং এও বলেছি, কিন্তু যতক্ষণ না যার সাথে সবটা ঘটে সে না ততক্ষণ না জানলেও জিনিসটাকে বিশ্বাস করতে চায় না। তখন আমাকে এই জিনিসগুলো বলছিল, আমি বুঝতে পারছিলাম কিছু একটা প্রবলেম আছে, দেয়ার ইজ সামথিং ফিশি, বাট স্টিল আমার না জিনিসগুলোকে খুব একটা বেশি বিশ্বাস হচ্ছিল না, আমি মনে অবিশ্বাস নিয়ে ওর কাছে বসে শুনছিলাম জিনিসগুলো। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে সেম জিনিসগুলো আমার সাথে হবে। মানে আমি তোমার রেকর্ডিংও শুনেছি, তোমার পডকাস্টেও শুনেছি যে এই জিনিসগুলো হয়, মানে একটা কোনো অ্যানোনিমাস এন্টিটি বা অ্যানোনিমাস এনার্জি কোনো হিউম্যান বডির সাথে ইন্টারকোর্স করছে উইদাউট দেয়ার কনসার্ন, মানে তারা নিজেরাও বুঝতে পারে না। এই জিনিসটা না আমি আগে সত্যি কথা বলতে বিশ্বাস করতাম না, একদম বিশ্বাস করতাম না। কিন্তু যখন আমার সাথে হয় না জিনিসটা, মানে আমি লিটারালি তোমাকে যখন এখন আমি বলছি আমার নিজের হাত পা কাঁপছে, মানে আমি ওই দিনগুলোর কথা যখন ভাবি আমার এখনো কিরকম একটা হয়। বুঝতে পারছি। এই যে গেল আমি নিজের বন্ধুদের বললাম, আমি আমার বাড়ি এসে সবাইকে বললাম, ঠিক আছে, বলার পর ঠিক তার 2-3 দিন পর থেকে জিনিসগুলো আমার সাথে হলো। প্রত্যেকদিন রাত্রেবেলা করে না আমি ঘুমাতে যেতাম, ঠিক আছে, ঘুম থেকে উঠতাম, ওঠার পর না আমার না শরীরে একদম এনার্জি থাকতো না, জানো তো, আমার না সব এনার্জি যেন ড্রেন হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড আমার মা প্রত্যেকদিনই আমাকে বলতো তোর গলায় দাগ কিসের, তোর বুকের এখানে দাগ কিসের, এই কি হয়েছে তোর? আমি বললাম আমি কি হয়েছে আমি নিজেও জানি না, হবে হয়তো কোথাও কোনোভাবে লেগে গেছে, হয়তো আমি জানি না। অ্যান্ড এটা ডেইলি হতো, জানো তো আমার সাথে। আরেকটা জিনিস এটা হতো, আমি খুব ওপেনলি বলছি, আমি যখন ওয়াশরুমে যেতাম টয়লেটের জন্য, মানে আমি না বুঝতে পেরেছিলাম মানে কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে। আমি না ফার্স্টে ভেবেছিলাম যে অনেক সময় যে ডাইজেস্টিভ প্রবলেমের জন্য এই জিনিসগুলো হয়, একটা সেন্সেশন হয় বা বার্নিং মানে একটা ব্যাপার হয়, ওটা কোনো ডাইজেস্টিভ প্রবলেমের জন্য বলে আমি ডক্টরের কাছেও গেছিলাম। তো মানে ডক্টর বলে হলেও হতে পারে, তো আমাকে ওষুধও দিয়েছিল, ভাবে তো বোঝা যায় না, গ্যাসের প্রবলেম সবারই থাকে, অ্যাসিডিটির প্রবলেম থাকে, তো আমি ওষুধও খেয়েছিলাম, বাট তারপরেও জিনিসটা কমছিল না আমার, এটা রেগুলার বেসিসে আমার সাথে হচ্ছিল। ইভেন এরকম হয়েছে 2-1 দিন আমার ব্লিডিংও হয়েছে। তারপরে তখন না এবার তার মধ্যে একটা জিনিস হচ্ছিল, আমার যে ফিয়ন্সে ওকে আমি একদম সহ্য করতে পারছিলাম না, আমার সামনাসামনি আসলে বা একটু কাছাকাছি এসে বসলে বা আমাকে একটু টাচ করলে আমি খুব রেগে যেতাম, মানে আমি একদম পছন্দ করছিলাম যে আমার সামনাসামনিও থাকুক। ইভেন নট অনলি হিম, আমার যে
কলেজেও আমার যে ছেলে বন্ধুরা রয়েছে আমি তাদের সামনাসামনি যেতেও পছন্দ করতাম না। আমি নিজের মতন আলাদা থাকতাম। ইভেন কলেজ যাওয়াও তখন আমি ছেড়ে দিয়েছিলাম, আমি 1-2 সপ্তাহ আমি কলেজও যাইনি ওই প্রোগ্রামের পরে। আমাকে কেউ ফোন করলে আমি কথা বলতাম না, সারাদিন আমি ঘরে একাই থাকতাম, ঠিক আছে। এন্ড প্রত্যেকদিন রাতে আমার সাথে, রাতে কি হতো আমি বুঝতে পারতাম না, আমার না কিচ্ছু মনে থাকতো না, জানো তো, রাত্রেবেলা আমার সাথে কি হচ্ছে না হচ্ছে। বাট হ্যাঁ, সকালবেলা উঠলে আমার খুব কষ্ট হতো, খুব প্রবলেম হতো আমার। আর ওই দাগগুলো তো থাকতোই। একদিন কি হয়, একদিন আমার ফিয়ান্সে আমাদের বাড়িতে আসে যে তুই আমার সাথে এরকম কেন করছিস। ও খুব অফেন্ড হয়ে থাকে যে আউট অফ নোওয়্যার তুই আমার সাথে ঝামেলা করছিস, কন্ট্যাক্ট নেই কোনো, প্লাস 2 সপ্তাহ তুই আমার সাথে কন্ট্যাক্টই করিসনি, কোনো ফোন করলে ধরছিস না, প্লাস 3-4 দিন ধরে আমাকে ব্লক করে রেখে দিয়েছিস সব জায়গা থেকে। মানে হচ্ছেটা কি এটা, মানে কারণ তো বল, কি কারণে আমার সাথে করছিস। আমাকে কিছু বলিনি, আমি নর্মালি ছিলাম, ও আমার সাথে ছিল। এবার তখন আর কি আমার সাথে আর কি কথাবার্তা বলছিলাম, নর্মালি কথাবার্তা বলছিলাম, তো বলতে বলতে হি ওয়াজ অ্যাবাউট টু হাগ মি এন্ড একটু ক্লোজ হতে যাচ্ছিলাম। ওনার সঙ্গে সঙ্গে মানে স্টিফ হয়ে যায় পুরো, একদম স্টিফ হয়ে যায় ঠিক ওই মোমেন্টে। 10 সেকেন্ড ওরকম ভাবে থাকেও, মানে আমি না জাস্ট বুঝতে পারছিলাম যে ভাই কি হয়েছে ওর। আমি নিজে শকড গেলাম, হুট করে স্টিফ কেন হয়ে গেল। আর না সারা মাথা ফাথা ঘামছে, চোখ ফোক ওর লাল হয়ে যাচ্ছে, অসম্ভব ঘামছে ও। এদিকে আমার বাড়িতে ফ্যানও চলছে, এসিও চলছে, না অসম্ভব ভাবে ও ঘামছে, চোখ মুখ এরকম লাল হয়ে গেছে। ঠিক 10 সেকেন্ড পরে ওনার নিজের পেটটা ধরে এরকম জাস্ট হাঁটু গেড়ে না, জাস্ট শুয়েও না আবার বসেও না, ঠিক কোনোভাবে ওরকম ভাবে হেলান দিয়ে এরকম রয়ে চিৎকার করছে, ভীষণ চিৎকার করছে, বাবা মা করে জাস্ট চিৎকার করছে সমানে। দেন আমি ওকে জল ঢল দিলাম, একটু মাথা ব্যথা জল দিলাম, এ করলাম একটুখানি, মানে ওকে একা ছাড়লাম কিছুক্ষণ। আমি বললাম হয়তো কোনো হয়তো প্রবলেম হচ্ছে যেটা আমার সামনে বলতে পারছে না, যেন আমি ওকে একটু নর্মাল থাকতে দিলাম ওর মতন করে যেরকম ভাবে আছে। ঠিক 10-15 মিনিট পর ও একটু নর্মাল হলো, কিন্তু ও ওইভাবেই রয়েছে, উঠতে পারছে না। আমি তখন ওকে জিজ্ঞেস করছি যে তোর কি হয়েছে, এরকম কেন করছিস। ও তখন বলছে আমার না মনে হচ্ছে আমার যে ভিতরে যে পেটের ভিতরে না কেউ হয়তো আমার যে মানে নারী ভুঁড়ি রয়েছে বা বাকস্থলীটা না, আমার মনে হচ্ছে না কেউ ভিতর থেকে এরকম হাত দিয়ে না জাস্ট মুচড়ে দিচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে আমার। বাট তখন না মানে আমি না ভয় পেয়ে, কারণ দেখো আমাদের সাথে এর আগে এরকম একটা জিনিস হয়েছে, আমি বললাম তো ওরকমই কিছু একটা। তখন আমি ওকে সবটা বলি আমার সাথে কি ঘটছিল। ও তখন স্যারের সাথে কন্ট্যাক্ট করে সঙ্গে সঙ্গে, মানে একটু রেস্ট নিয়ে আর কি, স্যারের সাথে কন্ট্যাক্ট করে, স্যার ওকে ডাকে, স্যারের বাড়িতে ডাকে। ইভেন কি বলেছে না বলেছে তখন অব্দি আমি জানতাম না, ঠিক আছে। তার 2-3 সপ্তাহ পরে আমরা কালীঘাটে যাই একটা পুজোতে। ইভেন আমি জানি না কেন তখন ওই 2-3 সপ্তাহ আমি যে স্যারকে এত মানে বাজে ব্যবহার করেছি, বহুত বাজে ব্যবহার করেছি। জেনারেলি আমি কারোর সাথে এরকম বাজে ব্যবহার করি না, আমার যার সাথে যতই রাগ থাক না কেন, মানে এটা আমার নেচার। বাট আমি আমার নেচারের বাইরে গিয়ে স্যারের সাথে বহুত মানে খুব বাজে ভাবে ব্যবহার করেছি, ঠিক আছে। তারপর কালীঘাটে গেল, কালীঘাটে গিয়ে আমাকে ওখানে আমি বসেছিলাম বাইরে, আমাকে নিয়েও যায়নি ভিতরে, ওরা ভিতরে গিয়ে কিছু একটা কাজ ফাজ করেছে, বাইরে বেরিয়েছে। তার পরদিন আমি মায়ের কাছ থেকে সবটা জানতে পারি যে যখন আকাশ মানে আমার ফিয়ান্সে স্যারের বাড়িতে যায়, স্যারই বলেছিল যে আমার ওই বন্ধুটা মানে সরি সুস্মিতা, যে সে হয়তো কিছু একটা করেছিল, ওই একটা এন্টিটি হয়তো কিছু আমার উপর চালান করেছিল বা কিছু করেছিল, যে প্রত্যেকদিন রাত্রেবেলা আমার সাথে মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতো। অ্যান্ড যার জন্য আমার প্রত্যেকদিন সকালবেলা এই জিনিসগুলো হতো। অ্যান্ড সে চাইতো না যে আমি ওর সাথে আমার যে ফিয়ান্সে বা অন্য কোনো কারোর সাথে ক্লোজ হই বা তারা আমার সামনাসামনি থাকুক বা সংস্পর্শে থাকুক। সুস্মিতার দিদি এর সাথে যে জিনিসটা হতো সেটা সুস্মিতার মাধ্যমে তোমার কাছে ট্রান্সফার হয়েছে বলে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, আমি তোমাকে না না দেখো ব্যাপারটা হচ্ছে যে ইটস নট অনলি হার সিস্টার। আমি তোমাকে তখনও বললাম যে এটা শুধু দিদির সাথে প্রবলেম না, এটা ওর সাথেও হতো, কিন্তু ওর ব্যাপারটাও আমার কাছে চেপে গেছে। কারণ এই ব্যাপারটা তো আমি প্রথম থেকেই জানতাম, যেটা আমাকে কর্ণাকও বলেছে এর আগে। ইভেন সুস্মিতার যে বেস্ট ফ্রেন্ড ছিল আর কি, সেও বলেছে। ইভেন ওর সাথেও ও এরকম কিছু একটা করেছিল। এরকমটা কেন করতে?
যেহেতু আমি জেনে গেছিলাম ওর ব্যাপারটা, অ্যান্ড ও সবাইকে ওয়ার্ন করার পরেও আমি জিনিসটা, ও মানে কর্ণাক আমাদের সবাইকে বলেছিল, অ্যান্ড ও আমাকে থ্রেট দেওয়ার পরেও আমি সবাইকে বলেছিলাম ব্যাপারটা। এই তোমাকে বলছিলাম না তখনও, প্রথম যখন আমি তোমার সাথে কন্ট্যাক্ট করলাম 2 দিন আগে, যে দেখো আমি ব্যাপারটা হয়তো খোলাখুলি নাও বলতে পারি বিষয়টা, কারণ আমার সাথে প্রবলেম হয়েছিল। কথাবার্তা বলতে বলতে অনেক কিছু চেপে যাচ্ছ বা খুব ওপেনলি বলতে পারছো না, তুমি একটা মানে একটা ভয়ের মধ্যে রয়েছো। যাই হোক, তারপর কি হবে? এবার এবার ওই যে কাজ ফাজগুলো হলো, এবার আমাকে আকাশ বলে, যখন ওরা কাজ করছিল আর কি স্যারের সাথে কালীঘাটে ওখানে, বলছে যে তখন আমরা যা মানে ও আমার কিছু প্রাইভেট জিনিসপত্র নিয়ে যেগুলো আমি ইউজ করি, আমার স্যার বলেছিল নিয়ে যেতে, তখন ওই লাস্ট 2 সপ্তাহ আমি যেগুলো ইউজ করেছি সেগুলো। ইভেন আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যেদিন টিচার্স ডে দিনে আমাদের পারফরমেন্স ছিল একটা, যেটাতে দুজনেই আমরা হোয়াইট শার্ট পরেছিলাম। এবার আমার হোয়াইট শার্টটা না, বেসিক্যালি আমি আকাশের হোয়াইট শার্ট পরেছিলাম, তো ওর শার্টটা একটু অফ হোয়াইটের দিকে, ঠিক আছে, এন্ড সুস্মিতা যে শার্টটা পরেছিল ওটা একটু ব্লুইশ হোয়াইট ছিল, ঠিক আছে। ও কি করেছে, এবার যখন আমরা চেঞ্জ করে, আমার সোলো পারফরমেন্স ছিল একটা, তো আমি এসে এখানে চেঞ্জ করে আমি নিজের পারফরমেন্সের জন্য রেডি হয়ে নিচে পারফর্ম করেছি, উপরে এসে দেখছি যে ও কি করেছে, 2টো শার্ট আলাদা জায়গায় আমি ইচ্ছা করে রেখে গেছি, আর আমি ওকে বলেও ছিলাম যে দেখ আমার শার্টটা এখানে আছে, তোর শার্টটা এখানে আছে, তো তুই গুলাস না। ও কি করেছে, আমার শার্টটা নিয়ে ও বাড়ি চলে গেছে, আমাকে জানাইও নি ইভেন। আচ্ছা, বুঝতে পারছি কিভাবে হলো ব্যাপারটা। এন্ড ওর শার্টটা আমার কাছে রেখে দিয়ে যায়। আমি ফার্স্টে ভেবেছিলাম আমি কলেজেই রেখে দেবো বা কারোর হাতে একটা দিয়ে দেবো, বা আমি কর্ণাকের হাতে দিয়ে দেবো, বাট আমাকে বারবার ফোন করে এটাই ইনসিস্ট করে যেন আমি ওই শার্টটা নিয়ে যাই আমার বাড়িতে, কারণ অন্য কারোর হাতে না দিই, আমার বাড়িতে যেন আমি নিয়ে যাই, ও আমার শার্টটা কেচে বাড়ি ফিটিয়ে দেবে। বাট ও যখন আমার শার্টটা তারও 2 সপ্তাহ পর যখন আমার বাড়িতে দেয় আমাকে শার্টটা দিয়ে, আমি জেনিলে আমি পরেছিলাম একটা পারফিউমের স্মেল তো পাচ্ছিলাম, তার সাথে আমি একটা খুব বিচ্ছিরি দুর্গন্ধ পাচ্ছিলাম, মানে জেনিলে আমার শার্টটা কাচেও নিও, যেভাবে নিয়ে গেছিল সেভাবেই ও ফেরত দিয়েছিল। আর আমি তো তখনও এত কিছু জানতাম না, তো ওর যে শার্টটা ছিল আমি বাড়িতে এনেই রেখে দিয়েছিলাম, আমার ব্যাগের মধ্যেই পড়েছিল ওটা। তখন এই জিনিসগুলো হচ্ছিল, আর এই শার্টটাও স্যার নিয়ে যেতে বলেছিল। যখন নিয়ে যায়, এটা কাজগুলো যখন হয়, তখন আর কি আমাকে আকাশ বলছে এত বিচ্ছিরি পুরো গন্ধ পাচ্ছিলাম না আমরা, মানে যে ওই মরা পচা গন্ধ হয় না, খুব বিচ্ছিরি গন্ধ হয়, ওই গন্ধ পাচ্ছিল ওরা। তখনই বলেছিল যে এই কিছু একটা করেছে। এই মেয়েটা খালি আমি না, কর্ণাক নয়, এর আগেও অনেকের সাথে এরকম করেছে। বাট হ্যাঁ, যেটা কর্ণাকদের সাথে হয়েছিল দ্যাট ওয়াজ দেয়ার ফল্ট, ঠিক আছে, মানে আমি একটা মেয়ে হয়ে তো অফকোর্স বলবো যে হ্যাঁ এটা ওদের ফল্ট ছিল, কারণ যেভাবে ওকে ওরা ডাম্প করেছিল, যেভাবে ওকে ইউজ করেছিল, দ্যাট ওয়াজ নট ফেয়ার, দ্যাট ওয়াজ নট ডান, এটা করাটা উচিত হয়নি ওদেরকে, মানে ওরা ওদের নিজের কাজের শাস্তি ওরা ভুগেছে। মানে আমি যেটা বুঝতে পারছি, কর্ণাকদের যে ফ্রেন্ডস গ্রুপটা ছিল তার মধ্যে একজনের সাথে সুস্মিতা জড়ায়, ঠিক আছে, হয়তো সেটা হয়তো সেক্সুয়াল ইন নেচার ছিল, পরপর মানে ওরা মেয়েটাকে পাস অন করে গেছে নিজেদের মধ্যেই। একদম। ইভেন তো আর যে একটা ছেলে আছে, তারও বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে 1 মাস ওর বাড়িতেই ছিল, বাড়িতে না মানে হসপিটালে ছিল, ওর পা ভেঙে গেছিল, হাতেও চোট এসেছিল। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ছেলেগুলো ওর সাথে ইন্টারকোর্স করে না, তাদের কোনো না কোনো ভাবে ক্ষতি হয়। মেয়ে বলতেছে তো ও আমি জানি না কেন আমার সাথে এরকম করলো, ইভেন ও নিজের বেস্ট ফ্রেন্ডের সাথেও এরকম করেছে, আমি জানি না কেন করতে গেল, কারণ আমরা তো ওর কোনো ক্ষতি করিনি। আমি এখনো বুঝতে পারি যে আমার সাথে এটা কেন করতে গেল, শুধু কি আমি কাউকে বলে দেবো বলে। বাট এটা তো ফার্স্টে তো আমিও বলিনি, আমাকে তো কর্ণাকরা বলেছে, পরে তো আমি জানতে পেরেছি। আমি কেন লুপে এলাম আমি জানি না। ওদের বাড়িতে যখন কালী পুজোর সময় গেছিলে, রূপের বাড়িতে, মানে অভিরূপের বাড়িতে, তখন ও মন্দিরে বা পুজোর ওই জায়গাটাতে ঢুকতে চাইছিল না, তারপরে দেখালো যে পিঠে একটা পোড়ার ছাপ রয়েছে, দাগ রয়েছে, মানে ওটা কেন হয়েছিল কি মনে হয় তোমার?
দেখো জেনারেলি না, এরা যেহেতু এদের সাথে এক জিন থাকে, আমি জিনই বলছি, হুম আর ও তো একটা পবিত্র স্থানে ঢুকতে গেছে না, তখন হয়তো ওই কারণের জন্যই ওর হয়েছে, কারণ ও মানা করছিল আর এরা ওকে জোর করে নিয়ে যাচ্ছিল, তা ওটার আফটার ইফেক্টটা ওকেই ভুগিয়েছে। ওই জন্য ওই বয়স্ক ভদ্রমহিলার এরকম হলো। হ্যাঁ, ওটার কনসিকুয়েন্সেসটা ওর ঠাকুমা ভুগলো, ওটা ওরা না ভুগে ওর ঠাকুমা ভুগলো। না মানে যে কজন আগে ওদের সাথে গেছিল রূপের বাড়িতে, তখন হয়তো তখনের জন্য হয়তো ওদের কিছু হয়নি, বাট পরে সবারই ক্ষতি হয়েছে। ইভেন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে রূপ, কর্ণক, এই আরো দুটো বন্ধু এর সাথে যেটা করেছে, রূপও ইভেন ইনভলভ ছিল, যেখানে ওর 4 বছরের রিলেশনশিপ ছিল ওর গার্লফ্রেন্ডের সাথে। খুব হ্যাঁ হ্যাঁ, এই যে বলছিলাম না আমি, তখন রূপের গার্লফ্রেন্ড ছিল ওর বাড়িতে, ওর সাথে ওর গার্লফ্রেন্ডের 4 বছরেরও বেশি রিলেশনশিপ। ওকে, তা সত্ত্বেও এরা বন্ধুরা এই মেয়েটার সাথে এরকম করে, মানে রূপের রিলেশনশিপ ছিল বাট তা সত্ত্বেও এই ছিল। রূপের তো রাইট নাও পুরো ওর কেরিয়ারটা বরবাদ হয়ে গেছে, পুরো জাস্ট ছারখার হয়ে গেছে ওর কেরিয়ারটা। ওকে ওর কলেজ থেকে বার করে দিয়েছে, ওর গার্লফ্রেন্ড যে ফ্যামিলি ছিল, মানে রীতিমতো ওকে বহুত মেরে, মানে রাস্তায় ধরে মেরেছে ওকে, বহুত মেরেছে, মানে এরকম মেরেছিল হসপিটালে ভর্তি হয়ে গেছিল। ওর একটা কাজ করছিল, সেই কাজটা চলে গেছে, ওর বাবার কাজ চলে যায়, ওর মায়ের একটা ছোটখাটো ব্যবসা ছিল সেটাও বন্ধ হয়ে যায়, মানে ওদের ফিনান্সিয়াল কন্ডিশন রাইট নাও খুব খারাপ লাস্ট 2 বছর ধরে বলতে পারো। ডেফিনেটলি মানে এখানে একতরফা কারোর দোষ নেই না, ইভেন এই যে কর্ণক যে মেয়েটাকে ডেট করছিল, কর্ণকেরও রিসেন্ট সিচুয়েশন ভালো নয়, ও রিহ্যাবে চলে গেছে এখন। আরো যে হ্যাঁ রিহ্যাবে চলে গেছে, নেশা ফেশা করতে, এইসব নেশা টেশা করতো, ইভেন ওনার লাস্টের দিকে পাগল টাইপের মতন হয়ে গেছিল। আমরাও লাস্ট 1-1.5 বছর ওর সাথে কেউ কন্ট্যাক্ট করিনি, কারণ এইসব জানার পর সত্যি কথা বলতে আমি বহুত ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, যে আমি ভাবতে পারিনি যে এরকম একটা ছেলে হবে, ওরা মানে এইরকম ছেলে হবে কর্ণক, স্পেশালি কর্ণক, কারণ ও ভীষণ ভালো ছিল পড়াশোনায়। এখানে না আমি একটা কথা বলছি, ঠিক আছে, আমি কেসটা যা বুঝতে পারছি, ডেফিনেটলি প্রত্যেকটা ছেলের দোষ আছে এখানে, প্রত্যেকটা। হ্যাঁ একদম দোষ আছে ওদের। আমরা এখানে দেখো দোষ ভুলের যে ব্যাপারটা আমি ওইভাবে বলতে চাইছি না, ঠিক আছে, পুলিশগিরিও করতে চাইছি না, বাট দ্য থিং ইজ প্রত্যেকটা ছেলের দোষ আছে, মানে এটা অনস্বীকার্য ব্যাপার। বাট মেয়েটাও, সুস্মিতা বলে যে মেয়েটার কথা বলছো, আমার মনে হয় বাই এনি চান্স, মানে এও তো জানতো যে রূপের গার্লফ্রেন্ড আছে, তাও তো ছেলেটার সাথে ইনভলভ হয়েছে, বা এতগুলো ছেলের সাথে ইনভলভ হয়েছে একটা মেয়ে। এটা আমি তোমাকে বলছি যেটা আমার মনে হয়, দেখো জেনারেলি কি হয় না, মানে যারা সৎ কর্ম করে, আমি আমাদের সনাতন ধর্ম মানে এদিক থেকে বলছি, আমি সুলতানি মানে সুলেমানি তন্ত্র আমি জানি না ব্যাপারটা কিছু, ঠিক আছে, বেশি কিছু জানি না, বাট আমি এই পার্সপেক্টিভ থেকে ওদের ব্যাপারটা বলছি, যে অসুচি ব্যাপারটা থাকে না, অসুচি ক্রিয়া করতে হয় বা কিছু, এন্ড এই মেয়েটা না কাজ করে, ঠিক আছে, ক্রিয়া করে, একে দেখে হচ্ছে 1-2 ইভেন ও নিজের মুখেও বলেছে, আমাকে বলেনি বাট বলেছে, যাকে বলেছে সে আমাকে বলেছে। ওকে ওকে ওকে, হ্যাঁ, এই যে হয় না অসুচি ব্যাপারটা হয়, এই কারণ অসুচি ক্রিয়া যেটা, কারণ অসুচি না হলে ও কাজ করতে পারবে না, পাওয়ার পাবে না বা এরকম কিছু। আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম, মাকড়সা যেরকম নিজের জালে সবাইকে ফাঁসায়, ঠিক আছে, আই থিঙ্ক এই মেয়েটা এরকম কোনো জাল বিস্তার করেছিল, অ্যান্ড মানে ও জানা সত্ত্বেও, মানে ও চাইতো যে হয়তো চাইতো যে ওর সাথে এরা ইনভলভ হোক, ঠিক আছে, কারণ এরকম ধরো সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে এনার্জিটা ট্রান্সফার হয়, তুমি ইন্টিমেট হচ্ছ বা whatever that is, তুমি এখানে এনার্জিটাকে এক্সচেঞ্জ করছো, তুমি যদি স্পিরিচুয়ালি দেখো, ও সবার থেকে নিজের এনার্জিটাকে বৃদ্ধি করার জন্য, ঠিক আছে, ওদের পাওয়ারটা ড্রেন্ড আউট করে নিত, তাই জন্যই ওদের হয়তো বিভিন্ন প্রবলেমস এর মধ্যে পড়েছে, বিভিন্ন ব্যাড লাকস হয়েছে,
অনেকের কেরিয়ার শেষ হয়ে গেছে, জীবন শেষ হয়ে গেছে, হয়তো এই কারণেই হয়েছে। হ্যাঁ, এদেরটা তো আমরা পুরোটা জানি, বাট এছাড়াও ছেলেগুলোর অনেকের সাথে হয়েছে। দেখো, যদি মেয়েটা এরকম নাও হতো, ঠিক আছে, বাট কোন ছেলে একটা মেয়ের সাথে এরকম করবে ডান না, ওটাই আমি তোমাকে বলছি, কখনোই ডান না, এটা একদমই ঠিক নয় এটা জিনিসটা। নিজেদের কর্মফল ভোগ করেছে ডেফিনেটলি। হ্যাঁ একদম, আমি তো মনে করি যে যেটা ওদের সাথে হয়েছে কোথাও না কোথাও দিক থেকে আমার মনে হয় ঠিক হয়েছে, আর যদি ওরা ঠিক থাকতো এই জিনিসটা হতো না। হ্যাঁ, লাইফে চলার পথে তোমার কাছে অনেক প্রলোভন আসবে, ঠিক আছে, বাট তোমাকে নিজেকে ঠিক থাকতে হবে এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে খুব ভালোভাবে জাজ করতে হবে। ইভেন ওদের মধ্যেই আর একজন যে রয়েছে, মানে সে হয়তো একদম এদের মতো অত বেশি ইনভলভ ছিল না, বাট ছিল। এই যখন এই কেসটা হলো, এই রিসেন্ট যেটা আরজিকর কেসটা হলো, মানে ওই মার্চ ফার্চ বেরোনো নল, আমি তো একদিন মুখের ওপরেই বলেছি, ভাই তোরা যখন নিজেরাই এই জিনিসটা করেছিস একটা মেয়ের সাথে, একটা মেয়ে না অনেক মেয়ের সাথেই তোরা করেছিস, মানে তোর এই গাটটা কোথা থেকে আছে যে তুই এইখানে আবার এইরকম একটা সেন্সিটিভ ইস্যুতে তুই ইনভলভ হচ্ছিস, প্রতিবাদে হচ্ছে। হ্যাঁ তোর ওই গাটটা আসছে কি করে, তোর নিজের গিল্টি ফিল হয় না? আমি বুঝতে পারি যে এদের গিল্টি ফিল হয় না, বা এদের ওই এটা আসে না নিজের মধ্যে থেকে যে কেন এরকম করব, বা কেন, কি জন্য, মানে এই কর্ণাক তো নিজেরই বোন রয়েছে, নিজেরই একটা বোন রয়েছে ওর। আমি সত্যি বুঝতে পারি না এরা কি ভেবে করে এটা, কারণ এদের বাড়িতেও তো মেয়েরা রয়েছে, এদের সাথেও তো হতে পারে, তখন কি করবে এরা? তোমার এই যে প্রবলেমটা হচ্ছিল সেটা সলভ হয়ে গেছে? না, এটা তো হলো, এটা তো মিটলো, এবার আমার বাড়ির প্রবলেম তো রয়েছে, তার মধ্যে তো এটা আমার কাছে কি বলবো, ওটা ফোরের ওপর, না সরি কি বলে না, একটা প্রবাদ বাক্য আছে, গোদের ওপর বিস্ফোরা, আমার সাথে এটা হয়েছিল ব্যাপারটা। এটার পর সত্যি কথা বলতে প্রবলেম আমার লাইফে আরো বেড়ে যায়, ঠিক আছে, মানে খুব বাজেভাবে আমাকে এফেক্ট করেছিল জিনিসটা। এটা তো গেল, এবার আমার বাড়িতে, মানে জেনারেলি আমার বাড়ির থেকেও আমার ব্যাপারটা সেটা একটু রিক্যাপ করে দাও, তাহলে যারা শুনছেন তারা বুঝতে পারবে। আচ্ছা, তোমার হ্যাঁ বলো। তোমার বাড়িটা কোথায় ছিল? সোদপুরে। মানে আমার হ্যাঁ হ্যাঁ, এই হরিদেবপুর সোদপুর। হরিদেব সোদ, হ্যাঁ, মানে সেখানে তোমাদের একটা বাড়ি ছিল, তোমার একটু আছে, এখনো আছে। হ্যাঁ, আর্লি এজে বিয়ে হয়েছে, এবং বিয়ে ঠিক আমি বলবো না, দেখো সোশ্যাল ম্যারেজ তো হয়নি, আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিছু কারণের জন্য। শ্বশুর শাশুড়ি ছিলেন, ঠিক আছে, শাশুড়ি মারা যান। তোমাদের বাড়ির পাশেই, মানে শ্বশুর বাড়ির পাশেই একটা তোমার কাকা শ্বশুরের বাড়ি ছিল, ঠিক আছে, মানে আছে এখন, ওরা এখন এখানেই আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। তোমার কাকা শ্বশুর এরকম বিভিন্ন ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, শর্টকর্ম এসব করতেন। তোমাদের কিছু কুকুরও ছিল যাদেরকে তোমরা খেতে দিতে, স্ট্রিট ডগস। আই থিঙ্ক মিলের মধ্যে হয়তো বিষ মিশিয়ে খাই, তুঁতে দিয়েছিল খাবারের মধ্যে, তুঁতে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিল, মানে মেরে ফেলার চেষ্টা করেছিল ওদেরকে। এন্ড তোমাদের বাড়িতেও বিভিন্ন ভয়ানক প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হয়েছে, এবার তার উপরে তুমি এই জিনিসটার মধ্যে মানে অজান্তে ইনভলভ হয়ে গেছো। হ্যাঁ, তোমার এবার হ্যাঁ বলো, বাড়ির সিনটা কি হলো তোমার, সেটা বলো এবার। দেখো এই যে কাকার সিনটা তো ছিল, সেটা তো সত্যি কথা বলতে ঠাকুরের ইচ্ছা, ওটা এখন আর নেই, কিন্তু যেটা না আমরা একদম ইগনোর করে দিয়েছিলাম, যেটা এই কাকার বিষয়টার কারণে, সেটা হচ্ছে না এটা বাড়িতে কিছু আছে। আচ্ছা, ইটস নট অ্যাবাউট ওর কাকাটা। একটা জিনিস তো অবশ্যই আছে যে তুমি যত লেবু কচলাবে সেটা তো তিতো হয়েই যাবে। এবার ওর কাকা এত কাজকর্ম করেছে, এত করেছে, যেটার কারণে ওই বাস্তুটাই না খারাপ হয়ে গেছে, মানে অলরেডি তো ছিল, যেটা আমরা পরে জানতে পেরেছি, যেটা আমরা খুব রিসেন্ট জানতে পেরেছি, কারণ এখন ওদের প্রপার্টি আর কি সব নামে নামে হয়ে যাচ্ছে, হতে আর কি আমি কাকু বলি আর কি ওর বাবাকে, কাকু ওনার লকার থেকে আর কি, মানে ব্যাংকের লকার থেকে দলিলটা নিয়ে এসেছিল, আসার পরে নতুন দলিলও বেরোনোর পর যখন দলিলটা আমি পড়ছি, তখন আমি জানতে পারলাম জিনিসটা, যে না এই তো প্রবলেম, গোড়ায় গন্ডগোল রয়েছে, এটা তোর কাকার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে এদের যে বাড়িটা, যে
জমিটা সেটা না অ্যাকচুয়ালি একটা সময় আর কি শ্মশান ছিল, আর এই শ্মশানে বগলামুখীর মন্দিরও ছিল। এবার জেনারেলি আমি যতটা জেনেছি বগলামুখী বেসিক্যালি তান্ত্রিক দেবী, তো নর্মাল গৃহস্থ মানুষ আমরা পুজো করিনি। ইভেন আমরা কালী ঠাকুরও আমাদের বাড়িতেও, ইভেন কালী ঠাকুর বলো বা তারা মাও বলো, বাড়ির ভিতরে পুজো হয় না, কারণ পুজো হয় না, কখনোই হয় না, কারণ এরা গৃহস্থের দেবী না, এরা শ্মশানের দেবী। তুমি দীক্ষা ছাড়া পুজো করতে পারো না। রূপ আছে যেগুলো তুমি হয়তো বাড়িতে করতে পারো, বাট সেটাও খুব মানে গাইডেন্স, মানে কোনো ভুল ত্রুটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এনারা হচ্ছে দশমহাবিদ্যার দেবী। হ্যাঁ হ্যাঁ একদম। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে কালী পুজো, যে কোনো কালী পুজো তুমি দীক্ষা ছাড়া করতে পারো না। তুমি যদি নিত্য পুজোও করো তার জন্য তোমার দীক্ষা নিতে হবে, অধিকার লাগবে তোমার পুজো। হ্যাঁ, দীক্ষা ছাড়া তুমি পারবে না করতে। তো এখানে মা বগলার মন্দির ছিল তারপর ওগুলো ভেঙে একদম ধুলিস্বাদ হয়ে, তারপর তো জমি বিক্রি হয়। এবার আমার যে ফিয়ান্সে আকাশ, ওর দাদুর দাদু বাংলাদেশ থেকে এখানে এসেছিল, এসে এখানে জমি ফমি কিনেছিল, কিনে এখানে আর কি তারপর ওরা সেটেল হয়ে যায়। প্রবলেমটা শুরু হয় আর কি, এই যে তোমাকে আমি বললাম যে ওর মায়ের খুব মিস্টেরিয়াস ভাবে মৃত্যু হয়েছিল, সেটা নয় ওর কাকার জন্য হয়েছিল, ওই জিনিসটা এখন মিটেও গেছে। বাট রিসেন্ট যে জিনিসগুলো তো হচ্ছে, আমি তোমাকে একটা ফার্স্ট ইনসিডেন্ট তোমাকে বলছি। তোমার সাথে কল রেকর্ডিং এর পরই জিনিস হলো, প্রথম 1-2 মাস না ঠিক ছিল, মানে এই হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমরা লাস্ট কাজ করিয়েছিলাম একটা, এই কারণের এই কাকা এইসব করছিল বলে তারাপীঠে গিয়ে আমরা কাজ করিয়েছিলাম। কাজ করানোর পর, হ্যাঁ বলেছিলে এটা, হ্যাঁ ওটাই আমি বলছি, কাজ করানোর পর জিনিসটা সাকসেস হয়, আমরা সাকসেসও পাই 24 বছর ধরে। ঠিক আছে, বাবা ছেলের সম্পর্ক খারাপ ছিল, সেটা ফাইনালি ঠিক হয়। এখন সত্যি কথা বলতে ফাইনালি বাবা ছেলের মধ্যে খুব ভালো সম্পর্ক, যেটা লাস্ট 24 বছরে ছিল না, মানে ওর জন্ম থেকেই দেখিনি সেটা, ওর বাবার আর ওর কোনো বন্ডিংই ছিল না, সহ্য করতে পারতো না বাবা ওকে, জাস্ট সেটা ঠিক হয়ে যায়। ওদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা ঠিক হয়ে যায়, মানে ভালো হয়ে যায়, আমাদের রিলেশনশিপটাও ভালো হয়ে যায়। কিন্তু প্রবলেমটা আসছে অন্য জায়গা থেকে, সেটা আমি তোমাকে বলছি। ফার্স্ট যেটা ওদের বাড়ির প্রবলেম সেটা হচ্ছে ঈশান কোণ। ওদের ঈশান কোণে নিচতলায়ও বাথরুম আছে, ওপর তলাও ঈশান কোণে বাথরুম আছে। আচ্ছা আচ্ছা, নিচের যে বাথরুম, সেই বাথরুম থেকে দরজাটা, বাথরুমে যে দরজা খুললেই সিঁড়ি দিয়ে সোজা একটা দরজা, এদিকে একটা দরজা, মানে ডান দিকে একটা দরজা, বাঁদিকে একটা দরজা। আমি শুনেছি এটা যে 3-মুখী দরজা থাকতে নেই, এটা বলে নাকি নরকের দ্বার বলা হয় এটাকে, মানে অশুভ। মানে ওদের বাড়িতে তুমি যদি ঢোকো, ওদের বাড়ির মেন গেটটার সামনে যদি দাঁড়াও, মানে তুমি যেটা ফিল করবে না, মানে এত উইয়ার্ড ফিলিং আসবে না তোমার, এত হেভি ফিলিং আসবে, মানে তোমার না মনে হবে আমি 1 সেকেন্ড ওই বাড়িটার ভিতরে থাকতে পারবো না, এরকম একটা ফিল হয়। মানে আমি লাস্ট 4 মাস হয়ে গেল আমার বাড়িতে যাচ্ছি, সরি 4 মাস না 3 মাস হয়ে গেল আমার বাড়িতে গিয়ে একটা রাতও কাটাইনি এই কারণগুলোর জন্য। বাট হ্যাঁ, পুজোর মধ্যে আমরা ছিলাম, সেটা আমি বাদ দিলাম। এবার আমি তোমাকে বলছি যেটা ফার্স্ট যেটা হয়েছে, এই জিনিসগুলো হলো জুলাইয়ে আমার সেমিস্টার শেষ হলো। আমি তখন একটা পাপি নিয়েছিলাম, যেটা আমি তোমাকে বলেওছি আগে। নেওয়ার পর তখন আমার বাড়িতে না, আমারও বাড়ি হচ্ছে ওখানে, আমার মায়ের বাড়ি হচ্ছে ওখানে, ওই সোদপুরের ওখানে, ওদের বাড়ি থেকে একটুখানি ডিস্টেন্সে। যার জন্য ওখানে আমরা খুব বিজি ছিলাম, বাবা মা ওখানে বিজি থাকতো, তো আমি বাড়িতে এনে রাখতে পারবো না ওকে, তো ওই জন্য আমি ওদের বাড়িতেই নিয়েছিলাম। আর তখন আমার ছুটিও চলছিল, কারণ সবে আমার সেমিস্টার শেষ হয়েছে, আর একটা 1 মাসের গ্যাপ ছিল, তো 1টা মাস আমি ওদের বাড়িতে ছিলাম। আমি যখন এনেছিলাম না ওকে, তখন ও 40 দিনের ছিল, বেশি বড়ও না, 40 দিনের একটা বাচ্চা। আমি যখন ঢুকছি, ঠিক আছে, আমি ঢুকে ওদের নিচটা আমি ছেড়ে দিয়েছি, ওকে ছেড়ে দিয়ে আমরা ডাকছি, ওপরে ডাকছি আমি ওকে, ওনা ওদের ঘরটা ঢুকতেই চাইছে না, ঠিক আছে, একদমই ঢুকতে চাইছে না। আমি জোর করে যে ঢোকাবো তখন আমার সমানে চেঁচিয়ে যাচ্ছে, ঢুকতে চাইছে না, এরকম একটা ব্যাপার। এদিকে কিন্তু আমাকে সারা রাস্তা নিয়ে এসেছি, আমরা বাইকে করেই এসেছিলাম, রাস্তা ওকে নিয়ে একটা আওয়াজ করেনি, কিচ্ছু করেনি।
ওকে হ্যালো, ওকে হ্যাঁ। এবার ওখানে আমি ঢুকলাম, মানে ওদের বাড়িতে গেলাম আমরা রাত্রেবেলা করে। ওপর থেকে, মানে ওদের নিচে, মানে নিচ থেকে না, আমি তোমাকে বলে দিচ্ছি, বাড়ির স্ট্রাকচারটা একটু বলে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওদের মেইন গেট থেকে ঢুকে ডান দিকে একটা ঘর রয়েছে, বাঁ দিকে একটা ঘর রয়েছে। সোজা গিয়ে ডান দিক থেকে সিঁড়ি, সিঁড়ি থেকে উঠে আবার বাঁদিকে একটা ঘর, ডান দিকে একটা ঘর, হুম এরকম। আর এদের যত প্রবলেম এই দোতলাটায়। প্রত্যেকদিন রাতে দোতলা থেকে, দোতলার বাঁ দিকের ঘরটা থেকে শুরু হয়, ডান দিকের ঘর, তারপর ছাদ। বীভৎসভাবে দৌড়াদৌড়ি হয় প্রত্যেকদিন রাত্রেবেলা, বীভৎসভাবে দৌড়াদৌড়ি হয়। ইভেন আমি যে একটা মাস কুকুরটাকে নিয়ে ছিলাম, আমি যখন ওকে বাড়ি নিয়ে এসেছিলাম না, ভীষণ হেলদি ছিল বাচ্চাটা। হুম অ্যান্ড আমি যতটা আমি বুঝতে পারছিলাম যে এক মাসও কিভাবে রোগা হয়ে যাচ্ছিল। মানে আমি যতই খাওয়াচ্ছি, যাই করছি না কেন, ও না একদম কঙ্কাল টাইপের হয়ে যাচ্ছিল, জানো তো। হুম হুম অ্যান্ড ওদের বাড়িতে না যখন ছিল একটা মাস, ও না সারাক্ষণ ওই খাটের তলায় ঢুকে থাকতো। অ্যান্ড আমি যখন দেখলাম না ওর খুব শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তখন লাস্টে না আমি ওকে আমার বাড়িতে নিয়ে চলে এলাম। আর ওই একটা মাসে তো প্রত্যেকদিন রাত্রেবেলা ওই জিনিসটা তো হচ্ছেই। বাঁ দিক থেকে শুরু হতো ডান দিক পর্যন্ত, রোজ রোজ, মানে সন্ধ্যের পর থেকে এটা শুরু হয়ে যেত। মানে সুস্থ মানুষ ওখানে থাকতে পারবে না। এবার কাকু তো আমি আগেও বলেছি যখন আগের রেকর্ডিং, উনি ড্রিঙ্ক করেন, ঠিক আছে। অ্যান্ড ওই যে উনি এক ড্রিঙ্ক করছেন, উনি মানে দ্যাট ডাজন্ট ম্যাটার যিনি কতটা খাচ্ছেন, উনি যে ড্রিঙ্কটা শুরু করছেন খাওয়াটা, তখন আর উনি নিজের সেন্সে থাকছেন না, খুব অ্যাবনর্মালি। সেটা উনি অল্প খাক, সেটা উনি বেশি খাক, যায় আসে না। মানে ওই যে খাওয়াটা শুরু করছে, তারপর নিজের কোনো সেন্সে থাকে না উনি। ওকে যার জন্য আর কি ওই, মানে ওর বাবা আর কি বুঝতে পারে না জিনিসটা বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। এখন তো তখন কিরকম? তো ওটাই তোমাকে বলছি। তারপর তো আমি এক মাস পর আমি ওকে নিয়ে আমার বাড়িতে চলে এলাম। মানে আমার বাড়িতে আসার পর না, হুম মানে আবার ঠিক হতে শুরু করলো। মানে যেরকম হেলদি এনেছিলাম আবার নর্মাল হেলদি হলো, খাওয়া দাওয়া শুরু করছে। ও হ্যাঁ, ওদের বাড়িতে যতদিন ছিল এক মাস, হুম ও না খেতে চাইতো না ওদের বাড়িতে। মানে আমাকে জোর করে করে খাওয়াতে হতো, আমি জোর করে করে খাওয়াতাম ওকে, নিজে থেকে খেতেই চাইতো না। বুঝতে পারছি। জল পর্যন্ত খেত না। আমি ওই বাচ্চাদের যে ফিটার হয় না, ফিটার দিয়ে দিয়ে খাওয়াতাম আমি, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন আমি এক মাস পর যখন আমি ওকে আমার বাড়িতে আনলাম, ও একদম নর্মাল, ভীষণ হেলদি, ভীষণ অ্যাক্টিভ, দৌড়াদৌড়ি করছে, কিন্তু কোনোদিন না বেশি ডাকাডাকি করে না। ইভেন এখনো আমি তোমার সাথে কথা বলছি, আমার সাথে আমার পাশেই বসে রয়েছে, ঠিক আছে। একবারের জন্য কিন্তু বুঝতে পারলাম না আমি। হ্যাঁ, ও চেঁচামেচি না, কিচ্ছু না, ও নর্মালি এরকমই থাকে। কিন্তু ওই যে একটা মাস ও বাড়িতে ছিল, যখনই আমার ওকে নিয়ে আমি আমার বাড়িতে যাই না, তখনই আর কি এরকম করে ও। আর একটা জিনিস, ওদের বাড়িতে না প্রচুর স্ট্রিট ডগস ছিল। ইভেন আমিও, আমার সাথেও আজ 3-4 বছরের রিলেশনশিপ, আমিও ভীষণ কুকুর পশু পাখি ভালোবাসি, ঠিক আছে। ওদের বাড়ির বাইরে কিন্তু একটা কুকুরও কিন্তু কোনোদিন ওদের বাড়ির ভিতরে ঢুকতো না। মানে সে তো আমি যতই ঢুকাতে চেষ্টা করেছি, যখন বৃষ্টি হতো বা ঝড় হতো বা বৃষ্টির সময় বা ঠান্ডা পড়ছে খুব, আমি জোর করে ঢোকাবো যে এটলিস্ট রাতটুকু থাকো করো, নাহলে বাইরে ভীষণ ঠান্ডা। একজনও কাউকে আমি ঢোকাতে পারতাম না বাইরে, কোলে করে নিয়ে ঢোকালেও সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। আর এখন তো ওদের বাড়িতে যে খেতে দিতাম, থাকতো, এখন তো সেটাও নেই, থাকেই না, ওদের বাড়ির ধারে কাছে আসে না, মেন রাস্তায় থাকে। এরকম একটা সিচুয়েশন। এবার 2 মাস আগের কথা বলছি, ঠিক আছে। আমার বন্ধুরা সবাই মিলে বলছে, ভাই তুই তো রেজিস্ট্রি করে নিলি, তোর তো এঙ্গেজমেন্ট হয়ে গেল, তুই তো আমাদের কাউকে বলিসনি, এবার খাওয়া বা ট্রিট দে। তখন আকাশ বলে, ঠিক আছে তাহলে তোরা আমার বাড়িতে আয়, এখানে আমি তোদের খাওয়াবো, বাইরে বেরোতে পারবো না আমি, তোরা লিপির সাথে চলে আয় আমার বাড়িতে, এখানেই তোদের খাওয়া দাওয়া করবি, আনন্দও হবে, আর সেই সময় কোনোদিন আমার বাড়িতে মজাও হবে। আর বুঝতে মানে আমার যে কুকুরটা, ওদেরকে দেখবে বলে মেনলি ওর জন্যই আসাটা, তোরা এসছে আমার বাড়িতে।
এসে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে চলেও গেছে, ঠিক আছে। চলে যাওয়ার পর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন করছে, ফোন করে আমাকে বলছে যে তোমাকে কোথায় নিয়ে গেছিলিস ভাই? আমি বলছি কেন? বলছে প্লিজ আমাকে না যাই হোক ওখানে আর কখনো যেতে বলিস না। যে ওই যে আমি 1 ঘন্টা ছিলাম ওখানে, আমার যা কষ্ট হচ্ছিল না আমি জানি না, এত হেভি ফিল হচ্ছিল, মানে আমি শান্তিভাবে 1 মিনিটও বসতে পারছিলাম যে হ্যাঁ ভাই কোথাও এসে আমি একটু শান্তিভাবে বসে গল্প আড্ডা বা কিছু, মানে আমি খেতেও পাচ্ছিলাম না ওখানে বসে। আমার একদম ভালো লাগছিল না, ওই বাড়ির যে অ্যাটমসফিয়ারটা আমার ওটাই পছন্দ হচ্ছিল না, ওই এনভায়রনমেন্টটাই খুব বাজে ওই বাড়িটার। আমি তখন হাসছি আর বলছি যে তুই তো বিশ্বাস করতিস না কখন আমি তোদেরকে এত কথা বলতাম, এবার বিশ্বাস হলো তো এই জিনিসগুলো। ওকে। এবার একদিন, এটা পুজোর আগে আগে, দুর্গাপুজোর আগে আগে, আকাশ রাত মানে বন্ধুর বাড়িতে গেছিল, জন্মদিন ফন্মদিন ছিল, আর পার্টি ফার্টি করেছিল না, তো বাড়ি ঢুকছে তখন 1টা বেজে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে। ওর ওই মেন গেটের সামনেটা দিয়ে ঢুকছে, তখন দেখছে একটা লোক এসে দাঁড়িয়ে রয়েছে, তখন 1টা 1:30 বাজে। তো ও ভাবছে কে দাঁড়িয়ে রয়েছে, কারো বাড়ি যাবে ভাবে হয়তো, কোনো এমার্জেন্সি হতেই পারে, অত কিছু ভাবেনি। গিয়ে লোকটাকে জিজ্ঞেস করছে যে আপনি কি কারোর বাড়ি এসছেন, বা আপনি কোথায় যাবেন এত রাতে, আপনি এখানে একা দাঁড়িয়ে রয়েছেন। ওই লোকটা না ওদের বাড়ির দিকে তাকিয়ে রয়েছে, ভিতরে ঢোকেনি, মেন গেটের সামনেটা দাঁড়িয়েই ওদের বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। তাকিয়ে থাকতে থাকতে ওকে বলছে, ওর দিকে তাকায়ও নি, ওই বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে ওকে বলছে এখানে কেউ থাকতে পারবি না তোরা, এটা বাস করার যোগ্য না এই বাড়িটা। তুই কি ভাবছিস এখানে একজন আছে, তুই কজনকে দাঁড়াবি, এখানে অনেকে রয়েছে, তুই তাড়াতেই পারবি না তাদেরকে, এখানেই তাদের বাস। কিছু কিছুকে আনা হয়েছে আর কিছুজন অনেক আগে থেকে ছিল। আচ্ছা। বেরিয়ে যায় এখান থেকে, নালে শেষ হয়ে যাবি সবাই, সব শেষ হয়ে যাবে, থাকিস না এখানে। আকাশ আমাকে বলছে লোকটা না খুব উইয়ার্ডলি ড্রেস ছিল, ঠিক আছে, মানে বিচ্ছিরি ড্রেস পরেছিল। ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপুজোর কিছুদিন আমরা এর মধ্যখানে গিয়েছিলাম ওদের বাড়িতে, সপ্তমী অষ্টমী নবমী দশমী, যেহেতু ওর বাবা একা থাকে না, তাই জন্যই আমরা গেছিলাম আর কি, ওই কারণে। তার মধ্যে একদিন কি হয়েছে, আমরা ঘুরতে গেছি নবমীর দিনে, বেসিক্যালি ঘুরতে গিয়ে বাড়ি ফিরে সবাই মানে 10টা 10টা সাড়ে 10টা বেজে গেছে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে। তখন আমার বাবা মা সেদিন বলে যে তোরা নিচে এসো সবাই, আমরা ওপরে গিয়ে শুচ্ছি, আমাদের এই এসিটা, আমার বাবা বলছে আমার ঠান্ডা লেগে গেছে আমি এসিতে শোবো না, ওপরে যেহেতু একদমই আনফার্নিশ ওপরটা, বাবা বললে আমি ওপরে গিয়ে শুচ্ছি, খালি টেবিল ফ্যানটা নিয়ে ওরা চলে গেল ওপরে বাঁ দিকের ঘরটা, যেদিক থেকে প্রত্যেকদিন রাত অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়, ওরা ওখানে গিয়ে শুয়েছে। আর আমার বাবা না খুব রাশভারী মানুষ, ভীষণ রাশভারী মানুষ আমার বাবা, মানে আমার বাবা লাইফে এরকম অনেক কিছু দেখেছে, সেটা আমি অন্য একদিন বলবো, বাট আমার বাবাকে ভয় পাওয়ানো খুব টাফ। মানে আমার বাবা যদি কোনো কিছুতে ভয় পায়, বিশেষ করে এইসব ব্যাপারে, তার মানে ডেফিনেটলি কিছু বড় সড়ো ব্যাপার আছে, আদারওয়াইজ আমার বাবা ভয় পায় না। তো যাই হোক ওরা শুয়েছে, ঠিক 1টা 1:30 নাগাদ আমার বাবা মানে বাবা আর মা দুজনে নিচে নেমে এসছে। মা তো মানে পুরো ঘুম অবস্থায় রয়েছে, ঠিক মতো চোখও খুলতে পারছে না, বাবা মায়ের হাত ধরে নিয়ে এসছে। বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে কি হলো, বাবা বললো যে কিছু হয়নি, শুয়ে পর, আমি কাল সকালে বলবো যা বলবো। আমি যে বলো কি হলো, ভয় আমি ভেবেছি যে কি না কি হলো, নিচে চলে এলো ওরা হুট করে এইভাবে, মানে মানে কি বলবো, ভয় পেয়ে গেলে যেরকম একটা ব্যাপার হয় না, খুব ভয় পেয়ে গেলে ওরকম একটা ব্যাপার। বাবা তখন বলছে আমি কিছু বলবো না, এখন আমাকে জিজ্ঞেস করিস না, আমি কালকে সকালেই বলবো যা বলো। আমি বললাম ঠিক আছে তাহলে শুয়ে পড়ো, বলে ওরা শুয়ে পড়লো, মানে একসাথেই শুয়ে পড়েছি আমরা সেদিনে। ঠিক 1/2 পৌনে 1 ঘন্টা পরে আমার বাবা না এরকম ঘুমিয়ে ও মা করে ডাকছে, ঠিক আছে, চেঁচাচ্ছে, মানে ঘুমিয়ে কাউকে একটা জাস্ট এরকম ধরার চেষ্টা করছে। ওখানে বলে রাখি আমার রেজিস্ট্রির 1-1.5 মাস পরে আমার ঠাকুমা মারা যায়, ঠিক আছে, এখন আমাদের অসুখ চলছে। তো বাবা আর কি ঠাকুমা মারা যাওয়ার পরে না আমার বাবা না একটু ডিপ্রেশনেই চলে গেছিল, যেহেতু মা মারা গেছে, আমার বাবা মা ঠাকুমার খুব ক্লোজ ছিল আর কি। আমার বাবা না ঠাকুমা মারা যাওয়ার 1 মাস পর থেকে না মাঝে মাঝে আর কি বাবা বলতে যে আমি মাকে দেখতে চাই বা মাকে দেখতে পাই, এরকম কিছু, ঠিক আছে। আমার বাবা চেষ্টাও করতো, মানে রাত্রেবেলা ওই ঠাকুমার যে ঘরটা
একা একা রাত্রেবেলায় গিয়ে বসে থাকতো, অনেক রাত্রেবেলায় গিয়ে, যে আমি যদি দেখতে যেতে পাই বা এরকম কিছু ফিল করার জন্য বসে থাকতো। বাট পারিনি, as such। স্বপ্ন দেখতো কিন্তু পারিনি। সেদিনে আমার বাবা ওরকম ঘুমিয়ে ঘুমিয়ে করছে, আমি না বুঝলাম না বাবা এরকম কেন করছে ঘুমিয়ে ঘুমিয়ে। আমি ঠিক করে দিলাম যে না, ঘুমিয়েই তো আছে, কিছু হলো নাকি। তো বলে আমি বাবাকে ডাকছি, মানে বাবা ঘুম উঠছেই না, অনেক জোরে জোরে ধাক্কা দিয়েছি তাও উঠছে না। লাস্টে আমি জল নিয়ে যে বাবার মুখে, মানে পুরো 1 বোতল জল বাবার মুখে ঢেলে দিয়েছি, কারণ আমি কোনোভাবে বাবাকে উঠাতে পারছি না। সবাই উঠে গেছে ঘুম থেকে তখন। বাবা এরকম হুটপাট মানে ধড়ফড়িয়ে উঠেছে, উঠে আমি বাবাকে বলছি কি হয়েছে। বাবা এরকম জাস্ট হাতটা এরকম সোজা তাকিয়ে দরজার কাছে দেখে বলছে মা, মা ওখানে। বলছি কে বলছো তুমি, ঠাম্মু তো মারা গেছে, তুমি কাকে দেখছো। বলছে যে বাবা না একটু জাস্ট, মানে কি বলবো, পাজল হয়ে গেলে যেরকম মানুষের মাথা যদি পাজল হয়ে যেরকম একটা হয় না, বাবা যে সরমভাবে কিছুক্ষণ বসলো, বসে শুয়ে পড়লো। তারপর আমি আর কিছু জিজ্ঞেস করিনি তখন। পরের দিন সকালবেলা আমি বাবাকে জিজ্ঞেস করছি তোমার রাত্রিবেলা কি হয়েছিল, তুমি এরকম করছিলে। বাবা বলছে আমরা আজকে রাতে এখান থেকে চলে যাবো, আমরা এখানে থাকবো না আর। আমি বললাম সেটা তো ঠিক আছে, তুমি বলো আগে কি হয়েছে। সবাই এই হয়েছে যে কি হয়েছে, হ্যাঁ বলো। তখন বাবা বলছে যে রাত্রেবেলা আমরা সবাই শুয়ে পড়েছি আর ওরা ওপরে চলে গেছে শুতে, ঘুমিয়ে পড়েছে। বাবার না হুট করে ঘুম তন্দ্রাটা কেটেছে। বাবা বুঝতে পারছে না, কেউ একটা বাবার মাথার সামনে থেকে হাঁটা চলা করছে, মানে একবার এদিক থেকে এদিকে হেঁটে আসছে, আবার ওদিক থেকে এদিকে হেঁটে যাচ্ছে ঘরের মধ্যেই। তখনও বাবার ঘুমটা পুরোপুরি ভাঙেনি, মানে বাবা একটু উষ্পাস উষ্পাস করছে কিন্তু বুঝতে পারছে। হুট করে বাবা বুঝতে পারছে বাবার মুখের ওপর একটা গরম নিঃশ্বাস পড়ছে, অ্যাজ ইফ কেউ বাবার মুখের ওপরে বা বুকের ওপরে যদি কেউ বসে থাকে, মানে মাথা ঝুঁকে যদি মুখের দিকে তাকিয়ে থাকে না কন্টিনিউয়াসলি, ওরকম একটা ব্যাপার। তখন না বাবার ঘুমটা পুরোপুরি কেটে গেছে। বাবা তখন না এরকম শুয়েই রয়েছে, তখনও ওঠেনি, তখনও এরকম ঘাড় ঘুরিয়ে দেখছে কিচ্ছু নেই, পুরো দোতলাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। বাবা না একটু উঠে বসলো, তখন বাবা দেখতে পাচ্ছে ঠিক আমি যেরকম তোমার আগের কল রেকর্ডিং এ বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা কাজের লোক ছিল, ঠিক ও যেরকম দেখেছে সেম জিনিসটা বাবা দেখেছে। বাঁদিকে ঘরের ব্যালকনি, বাইরের ব্যালকনি ওটা, বাঁদিকের ঘরের ব্যালকনিটা, বাইরের ব্যালকনিতে একটা কালো মতন কিছু হাঁটু গেড়ে মাথা নিচু করে হাঁটুর মধ্যে মাথা গুজে বসে রয়েছে। ঠিক আছে, মেয়ে না ছেলে নাকি এসব কিছু বোঝা যাচ্ছে না, খালি ওই ফিগারটা বোঝা যাচ্ছে যে কিছু একটা রয়েছে বসে। কিছুক্ষণ পর ওটা মাথা তুললো, মাথা তুলে বসে ঠিক মাকড়সা যেরকম ভাবে মানে হাঁটে না, ওরম একটা পজিশন নিল, নেওয়ার পর দৌড়ে দৌড়ে ডান দিকের ঘরে চলে গেল। আবার ডান দিক থেকে বাঁদিকে এলো, বাঁদিক থেকে এসে বাঁদিকের ওই ব্যালকনির দেওয়াল বয়ে উঠলো, উঠে সিলিং বেয়ে উঠে জানলা থেকে কোথাও একটা বেরিয়ে গেল। শুধু এটা না, যখন এটা বাবা দেখছে তখন বাবা এটা ফিল করতে পারছে বাবার ডান দিকে, বাঁদিকে, পিছনে বসে রয়েছে কেউ। বাবা পুরো ফিল করতে পারছে। বাবা ইভেন উঠে দাঁড়ালো, যে তখন বাবা বুঝতে পারছে যে ওরাও বাবার সাথে সাথে উঠে দাঁড়ালো। তখন না বাবা মাকে এরকম ডেকে উঠায়ও নি, বাবার বা মার হাতটা ধরে জাস্ট তুলেছে, তুলে গদি ফদি ওরা কিছু নেয়নি, খালি বালিশ দুটো নিয়েছে, নিয়ে মাকে ধরে সোজা নিচে নেমে গেছে, নিচে নেমে শুয়েছে। শোয়ার পর আমি বলছিলাম যে বাবা ওরকম করছিল, বাবা দেখতে পাচ্ছে যে বাবা আমার ঠাম্মু, মানে ঠাম্মুকে দেখতে পাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছে ঠাম্মুকে, মানে ঠাম্মু জাস্ট বাবার হাত ধরে টানছে, কিছু বলার চেষ্টা করছে কিন্তু বাবা বুঝতে পারছে না কি বলছে, জাস্ট হাত ধরে টানছে বাবাকে। তারপর যখন আমি ডাকলাম না বাবাকে, বাবা দেখতে পাচ্ছি যে ওদের ওই ঘরটা, আকাশের যে ঘরটা আমরা শুয়েছিলাম, দরজা তো বন্ধ, তো ওই ঘরের কোণে একটা কালো মতন কিছু দাঁড়িয়ে। সাংঘাতিক ব্যাপার। তোমাদের বাড়ির এই নর্থ ইস্টের এই দুটো ব্যাপার আছে না, ঠিক আছে, আরো নেগেটিভ করে দিচ্ছে, মানে ঈশ্বরের স্থানে তো, ঠিক আছে, পজিটিভ এনার্জি। তুমি এটা বিশ্বাস করবে একটা জিনিস, বলো। লক্ষ্মী পুজোর দিনে 3 বছর পর ওদের বাড়িতে লক্ষ্মী পুজো হলো, ওর বাবা
এত ঝামেলা করেছে পুজো করতে দেবে না বলে তুমি ভাবতে পারবে না। মানে আমার তো রীতিমতো বাবার সাথে খুব ঝামেলা হয়েছে, এরকম হয়ে যেত যে মানে একটা টাইমে আমি না, আমার খুব অ্যাঙ্গার ইস্যু আছে, ঠিক আছে, আমার ভীষণ অ্যাঙ্গার ইস্যু আছে। আমি এত রেগে গেছি, মানে লাস্টে এরকম হয়ে যাবে যে কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে, মানে আমি জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ভেঙে দেবো, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। ওর বাবা পুজো করতে দেবে না, পুজো ওর বাড়িতে হবে না, নিত্য পুজো হয় না ওদের বাড়িতে, জানো, মানে প্রত্যেকদিন আমরা কি করি, ধূপ তো দেখাই, ধূপও দেখানো হয় না ওদের বাড়িতে। ওদের বাড়ির ঠাকুরগুলোর ছবিগুলো দেখলে তুমি আরো ভয় পাবে, এরকম হয়ে গেছে ঠাকুরের ছবিগুলোর অবস্থা। আমরা লাস্ট তারাপীঠে গেছিলাম, একটা গণেশ ঠাকুর এনে দিয়েছিলাম পিতলের, ঠাকুরটা না পুরো কালো হয়ে গেছে। আমার বাড়িতেও লক্ষ্মী ঠাকুর আছে পিতলের, সরস্বতী ঠাকুর আছে, রূপোর ঠাকুর আছে। আমরা মানে প্রত্যেকদিন ধোয়া মোছা করি না, কিছু করি না, বছরে একটা দিনই ধোয়া মোছা হয় ওটা, কিন্তু দেখলে তুমি বুঝতে পারবে না এত মানে মানে কি বলে ওটাকে, পরিষ্কার পরিচ্ছন্ন বা একটা চকচকে ব্যাপার যেটা থাকে। বাট ওদের বাড়িতে ওই ঠাকুরটা জাস্ট দুদিনও হয়নি ওরকম কালো হয়ে গেছে। এবার বলছি তোমাকে লক্ষ্মী পুজোর দিনের ব্যাপারটা। এবার লক্ষ্মী পুজোয় কি হয়, ধূপ ধুনো এগুলো তো জ্বালায়, ঘন্টা কাসর বাজায় না, কারণ লক্ষ্মী চঞ্চলা, তাই জন্য ঘন্টা কাসর বাজাতে নেই, কিন্তু ধূপ ধুনো এগুলো তো জ্বালাবেই। ওর বাবা জ্বালাতে দেবে না, আমি জোর করে জ্বালিয়েছি বলে ধুনো দিয়ে একদম ছুঁড়ে ফেলে দিল, জানো। আর আমি না, আমার মায়ের একটা সিল্কের কাঞ্জিবরম পরেছিলাম, আমার আঁচলে আগুন লেগে গেছিল। হুম। আর যেহেতু ওরা ব্রাহ্মণ না, ওদের নারায়ণ শিলা আছে, কোনো রকমে নারায়ণকে ভোগ দিয়ে, আর ওদের ভোগ দেয়, আর ইলিশ মাছ আনে, ওটা নিয়ম আছে ওদেরকে। ওদের ফ্রেশ মাছ সকালবেলা নিয়ে আসা হলো, নিয়ে এসে সকালবেলা ভাজা হলো, ভেজে যে ভোগটা দিতে যাবো না, আমরা তখনও বুঝতে পারিনি, এবার ওদের নিয়ম আছে যে বাড়ির যে বউ সেই একমাত্র খায়, এটা বাঙালদের নিয়ম। তখন তো ওইগুলো তো হলো, ততক্ষণে কোনো রকমে ভোগ দিয়ে পুজোটা আমরা কোনো রকমে করেছি। এবার যখন আমি খেতে বসেছি না, পুরো নষ্ট হয়ে গেছে সব। এদিকে রান্না হয়েছে সন্ধেবেলা। এটা হওয়াটা খুব একটা স্বাভাবিক নয়। আর এবছরে পুজোর তিথিটা দেরি করে পড়েছিল, আর 8:30টার পর পড়েছিল, এমন কিছু দেরি না। আমার মা পরের দিন আমার মা কর্পূর জ্বালাচ্ছে, যে অ্যাটলিস্ট দেখাতে হয় ঠাকুরকে। কর্পূর জ্বালালো, নিভে গেল, যতবার জ্বালাচ্ছে নিভে যাবে। আমার বাড়িতে রোজ কর্পূর দিয়ে আরতি করা হয়, আমি তোমাকে বলেছিলাম একবার আগের কল রেকর্ডিং এ, যে আমার বাড়িতে দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যা, যেটা আমার এক্স্যাক্টলি মনে নেই, সেটার একটা বীজ যন্ত্র রয়েছে আমার বাড়িতে। ওটা আমাদের বাড়িতে প্রত্যেকদিন 3বার করে ওটার কর্পূরের আরতি করতে হয়। সরস্বতী মাতঙ্গী দেবী, মাতঙ্গীর কথা বলছো? মাতঙ্গী তো, মাতঙ্গী না, ওটা তো অষ্টম মহাবিদ্যা মনে হয়। নবম মহাবিদ্যা হচ্ছে, দশম তো কমলা, ঠিক আছে, মাতঙ্গী হবে। কিন্তু মাতঙ্গী তো উচ্ছিষ্ট ছাড়া পুজো হয় না, কিন্তু এখানে কোনো ভোগ দিতে হয় না। হতে পারে কারণ এর না, এই যে বীজ যন্ত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি নেই, ঠিক আছে, এই যে যন্ত্রটা রয়েছে এটার কোনো নিয়ম নেই। তুমি বাসি গায়েও দিতে পারো পুজো, আঁশ গায়েও পুজো দিতে পারো, তোমার ব্যাপার সেটা, কিন্তু 3বার কর্পূর দিয়ে আরতি করতে হয়। যাই হোক, তো এই যে কর্পূরের আরতি হয় না, অ্যাটলিস্ট তো মানে ভালোভাবে 2-3 মিনিট তো জ্বলেই, আর খুব ভালোভাবে জ্বলে, একটু ছোট কর্পূরও। কিন্তু ওদের বাড়িতে যতবার জ্বালে ততবার নিভে যাচ্ছে, যতবার জ্বালাচ্ছি ততবার নিভে যাচ্ছে। সাংঘাতিক ব্যাপার। তারপর উপরন্তু আমার দিদুন, ওদের বাড়িতে না, আমার দিদুন রাম তুলসী হয় না, কতবার যে এনে দিয়েছে, কতবার যে আমি বসিয়েছি গাছটা, গাছ বসিয়েছি, ধরো দুপুর মানে বিকেলের দিকে গাছ বসালাম, বিকেল হলো, দিদুন আসলো, এসে গাছটা বসালাম। রাত্রেবেলাও দেখলাম মানে মোটামুটি ঠিক আছে, সকালবেলা উঠে দেখছি গাছের কিছু নেই, আর খালি ওই শুকনো ডাল পড়ে রয়েছে, শুকিয়ে গেছে পুরো গাছ। বুঝতে পারছি। আর এটা একবার না, 5-6বার রয়েছে। ওকে, মানে এগুলো এখনো চলছে তোমার সাথে? হ্যাঁ, এখনো চলছে, এটার কোনো শেষ নেই, মানে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, জানি না কি হবে ইন ফিউচার। একটু সাবধানে থাকো, বুঝলে? তুমি, আমি যেটা দেখছি লক্ষ্য করে, তুমি এইসবের মধ্যে খুব জড়িয়ে যাচ্ছ, সাবধানে থাকো।
এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব টু কিউরিওফাইড। আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, এরকম সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে, তাহলে আমাকে যোগাযোগ করুন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। বিং কৌস্তভ হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। এবং আপনার ঘটনার মাধ্যমে আমরা এরকম একটা ঘোষলি কল রেকর্ডিং কিন্তু করতেই পারি। আর আপনার ঘটনা জানার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে থাকবো আমি। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।